আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৌরভ। উম, আমি তোমাদেরকে একটা সিরিজ নিচ্ছিলাম আর কি, এইচএসসি, বিশেষ করে এইচএসসি 25 ব্যাচের জন্য বোর্ড এমসিকিউ সলভ ক্লাস। অলরেডি মনে হয় আমি আগে 3টা ক্লাস নিছিলাম। এভাবে একে একে করে আমি সবগুলা ক্লাসে নিব আর কি। হ্যাঁ, তোমরা একটু লিঙ্কগুলা তোমাদের মানে একটু কমেন্টে জানাও যে বোর্ড ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা। আমি আর একটু জুম করে দিবনি পরে। সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দাও এবং কমেন্টে জানাও যে বোর্ড ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা। ওকে, আর একটু জুম করলে ভালো হয়। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আর একটু জুম করে দিচ্ছি। ঠিক আছে, আমি ক্লাস নেওয়ার সময় এমনিতেই জুম করে দিব, সমস্যা নেই। ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করি এখন। হ্যাঁ, ক্লাসটা খুব বেশি হবে না, 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা। সবাই একটু লাইভে থাইকো, ক্লাসটা শেষ পর্যন্ত ক্লাসে থাইকো। আশা করি আমাদের সাথে আছে আরিফ জামান খান, ওয়ালাইকুম আসসালাম। মাজহারুল আনোয়ার, ইরশাদ জাহান, রাইসুল ইসলাম। এক্সাম কখন হবে? এক্সাম হবে হচ্ছে, আমি তোমাদের 3টা ক্লাস নিব আগে। হ্যাঁ, 3টা ক্লাসের পরে যে এক্সাম, আর রুটিন দিয়ে আছে গ্রুপে, একটু খেয়াল রাখো, রুটিন দিয়ে আছে গ্রুপে। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা আছে ঘাস ফড়িংয়ের মস্তকের আয়তাকার প্লেটটির নাম কি? আচ্ছা, আমাদের মস্তকের যে বহিকঙ্কাল ছিল, মস্তকের বহিকঙ্কালের নাম আছে এপিক্রেনিয়াম। মস্তকের বহিকঙ্কালের নাম কি? এপিক্রেনিয়াম। আচ্ছা, আমি একটু ছবি আঁকাই দেখাই, তাহলে তুমি জিনিসটা বুঝতে বুঝতে পারবা। মস্তকের বহিকঙ্কালের নাম কি? এপিক্রেনিয়াম। এপিক্রেনিয়াম। এই এপিক্রেনিয়ামে ত্রিকোণাকার অংশটার নাম আছে ভার্টেক্স। এই ত্রিকোণাকার অংশটার নাম কি? ভার্টেক্স। ত্রিকোণাকার অংশটার নাম ভার্টেক্স। এরপরে চওড়া ফ্রন্স। চওড়া ফ্রন্স, এই যে চওড়া অংশটার নাম কি? ফ্রন্স। চওড়া অংশটার নাম ফ্রন্স। তাহলে ত্রিকোণাকার অংশটার নাম ভার্টেক্স, চওড়া ফ্রন্স। আয়তাকার ক্লাইপিয়াস। আয়তাকার অংশটার নাম কি? ক্লাইপিয়াস। আয়তাকার অংশটার নাম কি? ক্লাইপিয়াস। এবার ছবি একা একাই পড়তে হবে। তাইলে আমাদের মস্তকের বহিকঙ্কালের নাম কি? এপিক্রেনিয়াম। এপি মানে বাইরে, ক্রেনিয়াম মানে মস্তক। তাহলে মস্তকের বহিকঙ্কালের নাম আছে এপিক্রেনিয়াম। এর ত্রিকোণাকার অংশটার নাম ভার্টেক্স, চওড়া ফ্রন্স, আয়তাকার ক্লাইপিয়াস। আয়তাকার ক্লাইপিয়াস। এবং এর দুই পাশে আছে জেনা। দুই পাশে, দুই পাশে কি আছে? জেনা। দুই পাশের অংশটার নাম কি? এই দুই পাশের অংশটার নাম হচ্ছে জেনা। দুই পাশের অংশটার নাম কি? জেনা। তাইলে ত্রিকোণাকার ভার্টেক্স, আমার সাথে সাথে বলো, ত্রিকোণাকার ভার্টেক্স, চওড়া ফ্রন্স, আয়তাকার ক্লাইপিয়াস। তাহলে মস্তকের বা এপিক্রেনিয়ামের কি কি অংশ আছে? মস্তকের বহিকঙ্কালের নাম আছে এপিক্রেনিয়াম। এর কি কি অংশ আছে? ত্রিকোণাকার ভার্টেক্স, চওড়া ফ্রন্স, আয়তাকার ক্লাইপিয়াস। ত্রিকোণাকার ভার্টেক্স, চওড়া ফ্রন্স, আয়তাকার ক্লাইপিয়াস, দুপাশে অবস্থিত জেনা। জেনা। এবং এইখানে এইখানে তোমার মুখপাঙ্গ থাকে। মস্তকের নিচে থাকে তোমার মুখপাঙ্গ। এই যে মস্তকের নিচে কি থাকে বলো তো? মুখপাঙ্গ। মস্তকের নিচে থাকে মুখপাঙ্গ। এই জন্য এদের মস্তককে বলা হয় হাইপোগনেথাস ধরনের। এই জন্য এদের মস্তককে কি বলা হয়? হাইপোগনেথাস ধরনের। এজন্য এদের মস্তককে কি বলা হয়? হাইপোগনেথাস ধরনের। এবং এর উপরের দিকে তোমার, এবং এর উপরের দিকে তোমার উপরের দিকে তোমার থাকে, উপরের দিকে থাকে তোমার, উপরের দিকে তোমার থাকে পুঞ্জাক্ষী। কি থাকে এখানে? পুঞ্জাক্ষী। একজোড়া পুঞ্জাক্ষী থাকে। আর মাঝে 3টা সরলাক্ষী বা অসিলি থাকে। মাঝে 3টা কি থাকে? সরলাক্ষী বা, মাঝে 3টা সরলাক্ষী বা অসিলি থাকে। মাঝে 3টা সরলাক্ষী বা অসিলি থাকে। মাঝে 3টা সরলাক্ষী বা অসিলি থাকে। হ্যাঁ, মাঝে 3টা। তাহলে দেখো, এর আয়তাকার অংশটার নাম কি?
আয়তাকার অংশটার নাম আছে, একজন কমেন্ট করছে ক্লাইপিয়াস। ঠিক আছে, আয়তাকার অংশটার নাম কি? ক্লাইপিয়াস। আচ্ছা, এবার দেখো হাইড্রার একবার ব্যবহার উপযোগী কোষ কোথায় সবচেয়ে কম থাকে? আমরা জানি নিউরোসাইট কোষটা একবারই ব্যবহার করা হয়, বিশেষ করে নেমাটোসিস্ট, এবং এটা অনুপস্থিত থাকে আছে পদতলে। কোথায় থাকে? পাদচাকতিতে বা পদতলে থাকে। এবার দেখো রুই মাছের গলবিলের প্রতি পাশে ফুলকা আর্চের সংখ্যা কত? প্রতি পাশে ফুলকা আর্চের সংখ্যা কত? 3, 4, 5, 6 একটু কমেন্ট করে জানাও। ফুলকা আর্চ, তার আগে আমাকে বলো তো রুই মাছে ফুলকা কতগুলা থাকে? রুই মাছে ফুলকা একটু কমেন্ট করে জানাতে পারো। রুই মাছে ফুলকা কতগুলা থাকে? রুই মাছে ফুলকা কতগুলা থাকে? রুই মাছে ফুলকা কতগুলা থাকে? দেখো ফুলকা থাকে, রুই মাছে ফুলকা থাকে 4 জোড়া। ফুলকা থাকে কয় জোড়া? 4 জোড়া। হ্যাঁ, কিন্তু 4 জোড়া বা 8টা, কিন্তু ফুলকা আর্টস থাকে কিন্তু প্রতি পাশে 5টা করে, মানে 5 জোড়া ফুলকা আর্টস থাকে। তাহলে ফুলকা আর্টসের সংখ্যা কত? তোমার ফুলকা আর্টসের সংখ্যা আছে 5 জোড়া। হ্যাঁ, বাট প্রতি পাশে গলবিলের প্রতি পাশে থাকে 5টা করে, প্রতি পাশে 5টা করে। তাহলে তোমার পঞ্চম ফুলকা আর্টস কোনো ফুলকা বহন করে না। পঞ্চম ফুলকা আর্টস কোনো ফুলকা বহন করে না, মনে রাখবা। পঞ্চম ফুলকা আর্টস কোনো ফুলকা বহন করে না। এটা আসলে সিউডোব্রাঙ্ক। এটা কি বহন করে? সিউডোব্রাঙ্ক বহন করে, সিউডোব্রাঙ্ক বহন করে। এবার হাইড্রা নাইট্রোজেন গঠিত বর্জ্য থেকে শৈবালের কিসের চাহিদা পূরণ হয়? আমরা জানি নাইট্রোজেন গঠিত বর্জ্য থেকে, নাইট্রোজেন গঠিত বর্জ্য মানেই প্রোটিন, নাইট্রোজেন গঠিত বর্জ্য মানেই তোমার হচ্ছে কি কিসের করবে? আমরা জানি শৈবাল এবং ছত্রাক, এরা আসলে তোমার শৈবাল এবং ছত্রাক মিলে মিথজীবিতা প্রদর্শন করে। শৈবাল কিছু উপকার করে তোমার এটা হচ্ছে তোমার শৈবালের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ থেকে শৈবাল এবং ছত্রাক না, শৈবালের সাথে তোমার হাইড্রা মিথজীবিতা প্রদর্শন করে। হ্যাঁ, আর সেখানে শৈবাল কিছু উপকার করে, ওইদিকে তোমার হাইড্রার কিছু উপকার করে। হ্যাঁ, এবার পতঙ্গের পায়ের কগজা পরবর্তী অংশটার নাম কি? মানে ঘাসফড়িং এর পতঙ্গের ইরশাদ জাহান চাইছি, ঠিক আছে। 5 নাম্বারটা পতঙ্গের পায়ের কগজা পরবর্তী অংশ কোনটা? ফিমার, টোকান্টার, টার্সাস, টিবিয়া। তাহলে আমি এটা একটু ছবি আঁকাই পড়াই দিই তোমাদেরকে। দেখো আমাদের ঘাসফড়িং এর পায়ের কি কি অংশ আছে? ঘাসফড়িং এর পায়ের কি কি অংশ আছে দেখো। ঘাসফড়িং এর পায়ের ক্ষেত্রে তোমার ত্রিকোণাকার অংশটার নাম আছে কগজা। ত্রিকোণাকার অংশটার নাম কি? কগজা। ত্রিকোণাকার অংশটার নাম আছে কগজা। 3 কোণা অংশটার নাম কি? কগজা। 3 কোণা অংশটা কগজা। ক্ষুদ্র ত্রিভুজাকার টোকান্টার। তাহলে 3 কোণা একই সাথে মনে রাখবা। 3 কোণা অংশটার নাম কি? কগজা। 3 কোণা অংশটার নাম কি? কগজা। 3 কোণা অংশটার নাম আছে, 3 কোণা অংশটার নাম আছে কগজা। 3 কোণা অংশটার নাম কি? কগজা। ক্ষুদ্র ত্রিভুজাকার টোকান্টার। ক্ষুদ্র ত্রিভুজাকার টোকান্টার। তারপর এই যে এরকম লম্বা নলাকার আছে ফিমার। লম্বা নলাকার ফিমার। লম্বা নলাকার এই অংশটার নাম কি? ফিমার। তারপরে আছে তোমার সরু টিবিয়া। এই সরু অংশটার নাম কি? টিবিয়া। সরু অংশটার নাম কি? টিবিয়া। তারপরে এখানে তোমার টার্সাস থাকে। এখানে কি থাকে? টার্সাস থাকে। টার্সাসে 3টা সাব ইউনিট থাকে। সাব ইউনিটকে বলা হয় টার্সোমিয়ার। এবং এই টিবিয়া টার্সাসে এরকম কাটা থাকে। টিবিয়া টার্সাসে কি থাকে? এরকম কাটা থাকে। টিবিয়া টার্সাসে কাটা থাকে, যেটা দিয়ে ওরা শিকার ধরে। এবং এই যে টার্সাসে সাব ইউনিট টার্সোমিয়ার, এই টার্সোমিয়ারের এখানে 2টা নখ থাকে। নখের 2টা নখের মাঝখানে পালভিলাস নামক আসঞ্জন প্যাড থাকে। 2টা নখের মাঝখানে কি থাকে? পালভিলাস নামক আসঞ্জন প্যাড থাকে। এবং এই যে তোমার এটা হচ্ছে তোমার ঘাসফড়িং এর পা, এবং এই পা এদের ফিমার অনেক লম্বা, এই জন্য এরা লাফাই চলে। এই জন্য এদের পাকে সাল্টাটোরিয়াল পা বলা হয়। এদের পাকে কি বলা হয়? সাল্টাটোরিয়াল পা বলা হয়। তাহলে তুমি বুঝতেই পারতেছো কগজার পরে কি? ট্রোকান্টার। 5 বি কগজার পরে কি? ট্রোকান্টার। আচ্ছা, এবার রুই মাছের বায়ুথলিতে রক্ত সরবরাহ করে কোন ধমনী? কমেন্ট করে জানাও। প্যারাইটাল, ইলিয়াক, সিলিয়াকো মেজেন্টেরিক, সাবক্লাভিয়ান। একটু কমেন্ট করে জানাতে পারো 6 নাম্বারটার উত্তর কি হবে? 6 নাম্বারটার উত্তর কি হবে? একটু কমেন্ট করে জানাও 6 এর উত্তর কি হবে? আচ্ছা, তাহলে ঘাসফড়িং এর বায়ুথলি মানে বায়ুথলি বা পটকাতে রক্ত, প্যারাইটাল রক্ত সরবরাহ করে দেহ প্রাচীরে। প্যারাইটাল কোথায় রক্ত সরবরাহ করে? প্যারাইটাল দেহ প্রাচীরে। ইলিয়াক আছে শ্রোণীতে। ইলিয়াক কোথায়? আমরা জানি ইলিয়াম,
ইলিয়াম ইস্টিয়াম পিউবিস। ইলিয়াম হচ্ছে, ইলিয়াক আছে শ্রোণীতে, সাবক্লাভিয়ান আমাদের ক্লাভিকল কোথায় থেকে, বক্ষে থাকে না, তাহলে সাবক্লাভিয়ান কোথায় রক্ত সরবরাহ করে, বক্ষে। এছাড়া বাকি যা আছে সিলিয়াকো মেজেন্ট্রিক, বাকি যা সব সিলিয়াকো মেজেন্ট্রিক। তাহলে প্যারাইটাল প্রাচীর, ইলিয়াক শ্রোণী, ইলিয়াক শ্রোণী, সাবক্লাভিয়ান বক্ষ, সাবক্লাভিয়ান বক্ষ। হ্যাঁ, এবার ঘাসফড়িং এর দর্শন কৌশল কিন্তু দুইটা আছে, একটা মৃদু আলোতে আর একটা উজ্জ্বল আলোতে। মৃদু আলোতে মনে রাখবা মিস দিয়ে, মিস। মৃদু আলোতে প্রতিবিম্ব তৈরি করে সুপারপজিশন, মৃদু আলোতে মিস, মৃদু আলোতে সুপারপজিশন। তাহলে উজ্জ্বল আলোতে অ্যাপোজিশন, মৃদু আলোতে সুপারপজিশন, উজ্জ্বল আলোতে অ্যাপোজিশন, মৃদু আলোতে সুপারপজিশন, উজ্জ্বল আলোতে অ্যাপোজিশন। এবং মিসের সদে মনে রাখবা সংকুচিত হয়, মৃদু আলোতে কি হয়, সংকুচিত হয়। কি সংকুচিত হয়, আইরিশ রঞ্জকাবর্ণী এবং রেটিনাল রঞ্জকাবর্ণী। তাহলে মনে রাখবা মৃদু আলোতে সংকুচিত হয়, কি সংকুচিত হয়, আইরিশ রঞ্জকাবর্ণী, রেটিনাল রঞ্জকাবর্ণী। এবং এই যে সংকুচিত হওয়ার ফলে এখানে তির্যক আলোক রশ্মি এবং লম্বিক আলোক রশ্মি উভয়ের প্রতিবিম্ব গঠনে অংশ নেয়। তাহলে মৃদু আলোতে আইরিশ রঞ্জকাবর্ণী, রেটিনাল রঞ্জকাবর্ণী সংকুচিত হয় এবং এখানে এই যে মিস দিয়ে মনে রাখা যায়। এবং এখানে তির্যক আলোক রশ্মি, লম্বিক আলোক রশ্মি উভয় আলোয় প্রতিবিম্ব গঠনে অংশ নেয়। ক্লিয়ার? এরপরে আসি আমরা, এখানে প্রতিবিম্বটা হয়, প্রতিবিম্বের নাম আছে সুপারপজিশন, এবং প্রতিবিম্বটা হবে অস্পষ্ট প্রতিবিম্ব। এবং এখানে অস্পষ্ট প্রতিবিম্ব হয়, তাহলে দেখো এখানে স্পষ্ট প্রতিবিম্ব তো হবে না, অ্যাপোজিশন হয় না, সুপারপজিশন হয়। অ্যাপোজিশন বা মোজাইক বিম্ব হয়, উজ্জ্বল উভয় আলোক রশ্মি গ্রহণ করে। হ্যাঁ, রঞ্জকাবর্ণী সংকুচিত হয়, প্রসারিত নেই, সদে, তাহলে এটাও হবে না। ওকে, তাহলে 7-3, 7-3। ঠিক আছে, আমাদের সাথে আছে আরিফ জামান, ইশরাত জাহান, শফিকুল ইসলাম, তামান্না ইয়াসমিন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু কমেন্ট করতে থাকো। আচ্ছা, এবার 8 নাম্বার, হাইড্রাতে অন্তঃকোষীয় পরিপাক ঘটে। ফ্লাজেলাযুক্ত কোষ, এই ফ্লাজেলাযুক্ত কোষ থাকে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে। ফ্লাজেলাযুক্ত কোষ কোথায় থাকে, হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে ক্ষণপথযুক্ত কোষ থাকে। হ্যাঁ, তারপরে এনজাইম ক্ষরণকারী গ্রন্থি কোষ থাকে, মিউকাস ক্ষরণকারী গ্রন্থি কোষ থাকে। তাহলে কোনটা অন্তঃকোষীয় পরিপাক করে, একটু কমেন্ট করে জানাও তো। 8 নাম্বারটা, 8 একটু কমেন্ট করতে থাকো। 8 নাম্বার, ফ্লাজেলাযুক্ত কোষ, ক্ষণপথযুক্ত কোষ, এনজাইম ক্ষরণকারী গ্রন্থি কোষ, মিউকাস ক্ষরণকারী গ্রন্থি কোষ। দেখো এটা আমি একটু বুঝাই দিই তোমাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে এরকম কিছু কোষ থাকে। হ্যাঁ, গ্যাস্ট্রোডার্মিসে এটা আছে ফ্লাজেলাযুক্ত কোষ। এটা কি যুক্ত কোষ, ফ্লাজেলাযুক্ত কোষ। আর এটা আছে ক্ষণপথযুক্ত কোষ। এটা কি যুক্ত কোষ, ক্ষণপথযুক্ত কোষ, ক্ষণপথযুক্ত কোষ। এই ফ্লাজেলাযুক্ত কোষ খাবার যখন এখানে আসে তখন চূর্ণ বিচ্ছিন্ন করে, খাবারকে কি করে, চূর্ণ বিচ্ছিন্ন করে। এবং এটা তোমার সিলেন্টেরন, তোমার আমরা জানি তো হাইড্রার, তোমার হাইড্রা একদম বাইরের দিকে তোমার কি থাকে বলো তো, এপিডার্মিস থাকে, বাইরের দিকে এপিডার্মিস, তারপরে মেসোগ্লিয়া থাকে, তারপরে গ্যাস্ট্রোডার্মিস থাকে। আর এই যে যে মাঝখানের যে ফাঁকা জায়গা, এই জায়গায় সিলেন্টেরন। আর সিলেন্টেরনে তোমার কি ধরনের পরিপাক হয়, বহিঃকোষীয় পরিপাক হয়। সিলেন্টেরনে কি ধরনের পরিপাক হয়, বহিঃকোষীয় পরিপাক হয়। এবং এই যে ফ্লাজেলাগুলো আসলে সিলেন্টেরনের মধ্যে যে খাবারগুলো আসে ওগুলাকে চূর্ণ বিচ্ছিন্ন করে, মানে বহিঃকোষীয় পরিপাকে সহায়তা করে। আর এই যে খাবারগুলোকে আবার তোমার ক্ষণপথযুক্ত কোষের মধ্যে নিয়ে নেয়। এই যে ধরো খাবারটা নিয়ে তোমার খাদ্য গহ্বর তৈরি করে, খাবারটা নিয়ে কি তৈরি করে, খাদ্য গহ্বর তৈরি করে। এবং এই ক্ষণপথযুক্ত কোষ আসলে অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে। ক্ষণপথযুক্ত কোষ কি পরিপাকে সহায়তা করে, অন্তঃকোষীয় পরিপাকে। তাহলে অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে ক্ষণপথযুক্ত কোষ, অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে ক্ষণপথযুক্ত কোষ। এবার 9 নাম্বারটার উত্তর করো, 9 নাম্বারটার উত্তর করো। 9 নাম্বারটা, ক্রপের বৈশিষ্ট্য কোনটি, ক্রপ এর ব্রিসল ছাকনির মতো কাজ করে। শোনো, ছাকনির মতো কাজ করে আসলে গিজার্ড, ছাকনির মতো কাজ করে কোনটা, গিজার্ড, নট ক্রপ। হ্যাঁ, এখানে খাদ্য আংশিক পরিপাক করে না, এখানে খাদ্য আসলে পরিপাকের সূচনা হয়। তাহলে এটাও হবে না, এটাও হবে না। এর প্রসারিত কোবাটিকা বহন করে, প্রসারিত কোবাটিকা বহন করে না, এটাও হবে না। তাহলে কি হবে এটা, এটা হচ্ছে খাদ্য চূর্ণ বিচ্ছিন্ন করে, কি করে, খাদ্যকে কি করে, চূর্ণ বিচ্ছিন্ন করে। এটা হবে 9-2, 9-2, 9-2। এবার আসি আমরা 10 নাম্বারটা,
রুই মাছের গলবিলীয় অঞ্চলে কতটি ফুলকা ছিদ্র থাকে? রুই মাছের গলবিলীয় অঞ্চলে কতটি ফুলকা ছিদ্র থাকে? 5 জোড়া। রুই মাছের গলবিলীয় অঞ্চলে কতটা ফুলকা ছিদ্র থাকে? 5 জোড়া। 5 জোড়া। এবার আসি পাখনা। রুই মাছের শ্রোণী পাখনায় রক্ত, শ্রোণী পাখনায় আমরা একটু আগে কিন্তু এটা পড়ছি, রেনাল আছে তোমার কিডনি, রেনাল ধমনী কোথায়? কডাল আছে লেজ, কডাল কোথায়? লেজ। রেনাল আছে বৃক্কে রক্ত সরবরাহ করে, রেনাল কোথায় রক্ত সরবরাহ করে? বৃক্কে। কডাল লেজ, সাবক্লাভিয়ান বক্ষে, সাবক্লাভিয়ান বক্ষে। তাহলে এই যে ইলিয়াক শ্রোণীতে রক্ত সংবহন করে, ইলিয়াক কোথায় রক্ত সংবহন করে? শ্রেণীতে, শ্রেণীতে। এবার ওকে ঠিক আছে। এবার ঘাস ফড়িং এর হৃদযন্ত্রে কয়টা প্রকোষ্ঠ আছে? একটু কমেন্ট করে জানাও। 12 নম্বরটা, ঘাস ফড়িং এর হৃদযন্ত্রে কয়টা প্রকোষ্ঠ আছে? তার আগে আমরা একটু বলি, মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, মাছের 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, উভচরের 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। মাছের 2, উভচরের 3, সরীসৃপের অসম্পূর্ণভাবে 4, ব্যতিক্রম কিন্তু কুমির। আর পাখি আর স্তন্যপায়ী সম্পূর্ণভাবে 4। এবং মনে রাখবা ঘাস ফড়িং এর ক্ষেত্রে হবে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। ঘাস ফড়িং এর ক্ষেত্রে কত হবে? ঘাস ফড়িং এর ক্ষেত্রে কত হবে? 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। ঘাস ফড়িং এর ক্ষেত্রে কত হবে? 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। ওকে, ঘাস ফড়িং এর ক্ষেত্রে কত হবে? 7 প্রকোষ্ঠ বিশিষ্ট, 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। ওকে আচ্ছা, এবার রুই মাছের আইস, রুই মাছের আইস, রুই মাছের আইস। লাইভে ক্লাস করাটাই ভালো। হ্যাঁ, লাইভে যদি তোমরা ক্লাস না করো তাহলে তো আসলে ক্লাস নিয়ে মজা পাওয়া যায় না। একটু কমেন্ট করলে, রিপ্লাই করলে, হ্যাঁ, ক্লাসগুলো নিতে একটু আগ্রহ পাওয়া যায়। আর তোমাদের একটু ফ্রেন্ড, বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে একটু শেয়ার করো ক্লাসটা। দেখো এবার রুই মাছের আইস, এটা চুন ও কোলাজেন তন্তু দিয়ে গঠিত, ঠিক আছে। এবং এটা আসলে ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়। কোন স্তর থেকে সৃষ্টি হয়? ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়। কোন স্তর থেকে সৃষ্টি হয়? ডার্মাল, নট এপিডার্মাল। এবং এটা ডার্মাল পকেটের মধ্যে এটা আবদ্ধ থাকে, ডার্মাল পকেট দ্বারা আবদ্ধ থাকে এবং ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়। তাইলে এটার উত্তর, এটার উত্তর হবে, একটু কমেন্টে জানাবা যে কত। তামান্না ইয়াসমিন কমেন্ট করছে ডি। আসলে মানে কত নাম্বারের ডি একটু কমেন্ট করে জানাবা, আমার তো বোঝার অপশন নাই। ঠিক আছে। এবং এটা প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ, যেমন আমাদের ত্বক কিন্তু প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ। মাছের ক্ষেত্রে আইস, মাছের ক্ষেত্রে কি হবে? আইস। তাহলে এটার উত্তর হবে 1 আর 3, 1 আর 3। তাহলে রুই মাছের আইস, এটা চুন এবং কোলাজেন তন্তু দ্বারা গঠিত, ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়, প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ। এবার আমাকে বলো তো, রুই মাছের কি দেখে আমরা রুই মাছের বয়স নির্ণয় করবো? একটু কমেন্ট করে জানাও। রুই মাছের কোনটি দেখে রুই মাছের বয়স নির্ণয় করা হয়? এবং রুই মাছের কোনটি দেখে রুই মাছের বয়স নির্ণয় করা হয়, এটা একটু কমেন্ট করে জানাতে পারো। আর একটা কমেন্ট করে জানাতে পারো, আইসের বৃদ্ধি কখন বেশি হয়? আইসের বৃদ্ধি কখন বেশি হয়? আইসের বৃদ্ধি কোন কোন মাসে বেশি হয়? রুই মাছের আইসের বৃদ্ধি কখন বেশি হয়? হ্যাঁ, আর একটা কমেন্ট করবা কি দেখে আমরা রুই মাছের বয়স নির্ণয় করি। এবার ঘাস ফড়িং এ নিম, নিম পাচ্ছে বাচ্চা দশা, এই নিম থেকে পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হতে কতবার খোলস মোচন করে? আচ্ছা, নিম আর পূর্ণাঙ্গের মধ্যে কিছু পার্থক্য আছে, আমি একটু বলি। নিম এর ডানা অসম্পূর্ণ থাকে, উঠতে পারে না। নিম্পের জলনাঙ্গ সুগঠিত না, যেহেতু বাচ্চা। তাহলে নিম কি? নিম খোলস মোচন করে পূর্ণাঙ্গ হয়। ডিম্পের ডানা সুগঠিত থাকে না, জলনাঙ্গ সুগঠিত থাকে না, মানে এটা উঠতেও পারে না, প্রজননও করতে পারে না। যেটা তোমার পূর্ণাঙ্গ অবস্থায় এদের ডানা সুগঠিত থাকে, উঠতে পারে, উঠতে পারে। এবং পূর্ণাঙ্গ অবস্থায় জলনাঙ্গ সুগঠিত করতে, সুগঠিত মানে এটা প্রজননেও সক্ষম। এবং নিম থেকে পূর্ণাঙ্গ অবস্থায় কতবার খোলস মোচন করে? 5 বার, 5 বার, 5 বার। ঠিক আছে। এবার আসি এটা, দেখো এটা, এটা হচ্ছে রুই মাছের বায়ুথলি বা পটকা। এটা কি রুই মাছের বায়ুথলি বা পটকা? তাহলে দেখো এটা কি বায়ুথলি বা, বায়ুথলি বা পটকা। এবং এটা থাকে, এটা কোথায় থাকে? জাস্ট এটাই আসছে, মাছে থাকে, মাছে থাকে। হ্যাঁ, ওকে। এবং এই বায়ুথলি বা পটকা এখানে অক্সিজেন গ্যাসের আধার হিসেবে কাজ করে। কিসের আধার হিসেবে কাজ করে? অক্সিজেন গ্যাসের আধার হিসেবে কাজ করে। এবং এখানে অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, নাইট্রোজেন থাকে, তিনটাই থাকে। হাইড্রোজেন রিলেটেড কোনো যৌগ থাকে না, এটাই মাথায় রাখবো। অপশনে কিন্তু এই হাইড্রোজেন দিয়ে প্যাচ লাগাবে। তাহলে বা বায়ুথলি বা পটকাতে কোন গ্যাস থাকে না? হাইড্রোজেন রিলেটেড যে কোনো গ্যাস, মিথেন হতে পারে, হাইড্রোজেন হতে পারে, যে কোনো গ্যাস। ওকে আচ্ছা, এই বায়ুথলি বা পটকা এটা আমাদের অন্য নালীর সাথে যুক্ত থাকে। কোন নালীর সাথে যুক্ত থাকে? অন্য নালীর সাথে। যে নালী দিয়ে যুক্ত থাকে তাকে বলা হয় নিউম্যাটিক নালী। যে নালী দিয়ে যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? নিউম্যাটিক নালী, নিউম্যাটিক নালী।
নিউম্যাটিক নালী, মনে থাকবে। তাহলে এই বায়ুথলি বা পটকা যে নালী দিয়ে রুই মাছ, যে নালী দিয়ে অন্য নালীর সাথে বা পরিপাক নালীর সাথে যুক্ত থাকে তাকে বলা হয় নিউম্যাটিক নালী। নিউম্যাটিক নালী যে সকল মাছের আছে তাদেরকে বলা হয় ফাইসোস্টোমি। ফাইসোস্টোমি। যে সকল মাছের নিউম্যাটিক নালী আছে তাদেরকে বলা হয় ফাইসোস্টোমি, আর যাদের নাই তাদেরকে বলা হয় ফাইসোক্লিস্টি। ফাইসোক্লিস্টির উদাহরণ হচ্ছে টাকি, টাকি মাছ, কই মাছ, টাকি কই, টাকি কই, টাকি মাছ, কই মাছ, টাকি মাছ, কই মাছ। এবার আসি, কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে? দেখো, নিডারিয়া পর্বে প্রাণীদের 23 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। নিডারিয়া পর্বের কত ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? 23 ধরনের। এর মধ্যে হাইড্রাতে পাওয়া যায় 4 ধরনের নেমাটোসিস্ট। হাইড্রাতে কয় ধরনের নেমাটোসিস্ট পাই? 4 ধরনের। পেনিট্রান্ট, ভলভেন্ট, স্টেরিলিন গ্লুটিনান্ট, স্ট্রেপ্টোলিন গ্লুটিনান্ট। এর মধ্যে স্টিনোটিল বা পেনিট্রান্ট, স্টিনোটিল বা পেনিট্রান্টের মধ্যে হিপনোটক্সিন থাকে। 17 র্যাক, হ্যাঁ। স্টিনোটিল বা পেনিট্রান্টের মধ্যে হিপনোটক্সিন থাকে। ভলভেন্টের মধ্যে কোনো কিছুই থাকে না আসলে। ভলভেন্টের যে সুতাটা ওইটা পেঁচানো থাকে এবং এর প্রান্তটা কেমন থাকে? বদ্ধ থাকে। সুতার প্রান্তটা কেমন থাকে? বদ্ধ, কারণ ওর মধ্যে কোনো তো তরল নাই যেটা ওটা বের করা লাগবে। এই সুতাটা পেঁচানো থাকে, প্রান্ত বদ্ধ থাকে, হ্যাঁ। এবং এটা কি করে? সেটা শিকারকে জড়িয়ে ধরে। ভলভেন্ট কি করে? শিকারকে জড়িয়ে ধরে। আর স্টেরিলিন গ্লুটিনান্ট, স্ট্রেপ্টোলিন গ্লুটিনান্ট এর মধ্যে আঠালো রস থাকে বা মিউকাস থাকে বা আঠালো রস থাকে যেটা শিকারকে আটকে রাখে। আর পেনিট্রান্টের মধ্যে হিপনোটক্সিন থাকে। তোমরা একটু কমেন্ট করে জানো হিপনোটক্সিন কি দিয়ে তৈরি? হিপনোটক্সিন কি কি দিয়ে তৈরি? হিপনোটক্সিন কি কি দিয়ে তৈরি? আচ্ছা, হিপনোটক্সিন কি কি দিয়ে? আমাদের সাথে আছে মীর লিহাদ আহমদ, ইসরাত জাহান, তামান্না ইয়াসমিন, শফিকুল ইসলাম, সওদাগর। আচ্ছা, ঠিক আছে। এবার নিচের কোন কোষ যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে? হ্যাঁ, আবরণী কোষ, নিউরোব্লাস্ট কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ আসলে যে কোনো কোষেই পরিণত হতে পারে। ইন্টারস্টিশিয়াল কোষ যে কোনো কোষেই পরিণত হতে পারে, হ্যাঁ। ইন্টারস্টিশিয়াল কোষ যে কোনো কোষেই পরিণত হতে পারে। এই জন্য আসলে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই। হাইড্রার অস্বাভাবিক মানে স্বাভাবিক অবস্থাতে এরা মারা যায় না। হাইড্রার দ্রুত গতির চলনের নাম কি? দ্রুত গতি। আচ্ছা, ধীর গতির চলন হচ্ছে লুপিং। ধীর গতির চলন লুপিং। আর দ্রুত গতির চলনের নাম হচ্ছে সমার সল্টিং। দ্রুত গতির চলনের নাম কি? সমার সল্টিং। আর ধীর গতির চলন হচ্ছে লুপিং। এবং তোমার কাছাকাছি যাওয়ার জন্য সমার সল্টিং ব্যবহার করে, আর দূরে যাওয়ার জন্য লুপিং। লুপিং আছে শুয়োপোকার চলন, হ্যাঁ। ওটা ফেনল এবং প্রোটিন হবে, ফেনল এবং প্রোটিন হবে, ওকে। এবার দেখো, নিচের কোনটি ঘাসফড়িং এর মস্তকের অংশ? একটু আগে আমরা পড়ছিলাম মস্তকের বহিকঙ্কালের নাম কি? এপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুল। এর মধ্যে কি কি ছিল? আচ্ছা, কক্সা ট্রোকান্টার এটার মধ্যে পায়ের মধ্যে ছিল। ত্রিকোণাকার কক্সা, ছোট ত্রিভুজাকার ট্রোকান্টার। আচ্ছা, জেনা, দুপাশে অবস্থিত জেনা, এটা মাথার মধ্যে ছিল। আর ল্যাসিনিয়া থাকে কোথায় বলো তো? ল্যাসিনিয়া থাকে আছে তোমার ম্যাগজিলাতে থাকে। ল্যাসিনিয়া কোথায় থাকে? ম্যাগজিলাতে থাকে। ল্যাসিনিয়া কোথায় থাকে? ম্যাগজিলা, ওই মুখবাঙ্গের অংশের মধ্যে। মুখবাঙ্গের মধ্যে আছে না ওদের হাইপোফ্যারিংস আছে, ল্যাব্রাম আছে, ল্যাবিয়াম আছে, ম্যাগজিলা আছে, ম্যান্ডিবল আছে। এই ম্যাগজিলার মধ্যে আসলে নখর সদৃশ ল্যাসিনিয়া থাকে, ঠিক আছে। এবার নিচের কোন বৈশিষ্ট্যটি স্ত্রী ঘাসফড়িংয়ে দেখা যায়? কোন বৈশিষ্ট্যটা? হ্যাঁ, তামান্না ইয়াসমিন, বসন্ত গ্রীষ্ম, হ্যাঁ অনেক আগে জিজ্ঞেস করছিলাম এটা। আচ্ছা, তার আগে আর একটা জিজ্ঞেস করছিলাম, আইসের কি দেখে আমরা রুই মাছের বয়স নির্ণয় করি? এটা হচ্ছে তোমার অ্যানুলাস দেখে। কি দেখে বুঝবো আমরা? অ্যানুলাস, মনে রাখবা। রুই মাছের আইসের কি দেখে আমরা বয়স নির্ণয় করি? অ্যানুলাস দেখে। যদি অপশনে অ্যানুলাস না থাকে তখন সার্কুলাস দেখাবা। আর রুই মাছের আইসের বৃদ্ধি হয় বসন্ত গ্রীষ্মকালে, বসন্ত গ্রীষ্মকালে। এবার নিচের কোন বৈশিষ্ট্যটি স্ত্রী ঘাসফড়িংয়ে দেখা যায়? আচ্ছা, ওভিপোজিটর। ওভাম কথাটা আসছে ওভিপোজিটর। তাহলে এটাই তোমার দেখা যাবে স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে। এবার ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্রের মেসেন্টেরনের অন্তঃপ্রাচীর কি দ্বারা নির্মিত? মেসেন্টেরনের অন্তঃপ্রাচীর পেরিট্রফিক পর্দা, কাইটিন, ব্রাশ বর্ডার, প্যাপিলা। কমেন্টে জানাও পেরিট্রফিক পর্দা, কাইটিন, ব্রাশ বর্ডার, প্যাপিলা। আচ্ছা, আমরা অলরেডি জানি যে ঘাসফড়িং এর ক্ষেত্রে ঘাসফড়িং এর পরিপাকতন্ত্রের তোমার 3টা অংশ। পরিপাকনালী 3টা। একটা হচ্ছে অগ্র পরিপাকনালী বা এস্টোমোডিয়াম। অগ্র পরিপাকনালী বা এস্টোমোডিয়াম। তারপরে আছে তোমার মধ্য পরিপাকনালী বা মেসেন্টেরন। আর একটা হচ্ছে পশ্চাৎ পরিপাকনালী বা প্রোক্টোডিয়াম।
পশ্চাৎ পরিপাকনালী বা প্রোক্টোডিয়াম, প্রোক্টোডিয়াম। ওই অগ্র পরিপাকনালী শুরু আছে মুখছিদ্র থেকে প্রপ পর্যন্ত। এটা শুরু কোন পর্যন্ত? মুখছিদ্র থেকে প্রপ পর্যন্ত। হ্যাঁ, আর মধ্য পরিপাকনালীর কোনো অংশ নাই। আর পশ্চাৎ পরিপাকনালী শুরু আছে ইলিয়াম থেকে পায়ুছিদ্র পর্যন্ত। ইলিয়াম থেকে কোন পর্যন্ত? পায়ুছিদ্র পর্যন্ত। অগ্র পরিপাকনালী তৈরি হয় ভ্রূণীয় একটোডার্ম থেকে। কোথা থেকে তৈরি হয়? ভ্রূণীয় একটোডার্ম থেকে তৈরি হয়। মধ্য পরিপাকনালী তৈরি হয় এন্ডোডার্ম থেকে। মধ্য পরিপাকনালী কোথা থেকে তৈরি হয়? ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে। আবার পশ্চাৎ পরিপাকনালীও তৈরি হয় ভ্রূণীয় একটোডার্ম থেকে। তাহলে একটোডার্ম, এন্ডোডার্ম, একটোডার্ম মনে রাখবা। একটো আবরণ মনে রাখবা সবসময় বাইরের আবরণটা একটু শক্ত হয়। বাইরের আবরণটা কেমন হবে? শক্ত। তাহলে এটা হবে কাইটিন নির্মিত। এটা কি নির্মিত? কাইটিন। এর আবরণ, এই পরিপাকনালীর আবরণ কি নির্মিত? কাইটিন। আর সবসময় ভিতরের আবরণ হয় নরম। তাহলে এটা হবে কিউটিকল নির্মিত। কি নির্মিত? কিউটিকল নির্মিত। তাহলে বাইরেরটা শক্ত কাইটিন, ভিতরেরটা নরম কিউটিকল, আর মাঝখানে আছে পেরিট্রফিক পর্দা। মাঝখানের আবরণ কি নির্মিত? পেরিট্রফিক পর্দা নির্মিত। মাঝখানের আবরণ কি নির্মিত? পেরিট্রফিক পর্দা নির্মিত। ক্লিয়ার? ওকে, তাহলে এটার উত্তর হবে পেরিট্রফিক পর্দা। এবার 23 নাম্বারটা দেখো। রুই মাছের হৃৎপিণ্ড 2টি প্রকোষ্ঠযুক্ত এবং সায়ানোঅ্যাক্টিয়াল সহ বিভিন্ন কপাটিকা বিদ্যমান। উক্ত অঙ্গটা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে না। আমরা জানি রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট। এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত পরিবহন করে, তাহলে এটা কিন্তু হবে না। হ্যাঁ, ভেনাস হার্ট নামে পরিচিত। এবং রুই মাছের রক্ত পরিবহন কেমন? একমুখী। উত্তর তাহলে কত হবে? 2 আর 3। 2 আর 3, 23-এর 3। ঠিক আছে, 23-এর 3। বলো তো দ্বিমুখী রক্ত পরিবহন কাদের ক্ষেত্রে দ্বিমুখী? একটু কমেন্ট করে জানাও কাদের ক্ষেত্রে দ্বিমুখী হবে। হ্যাঁ, একটু কমেন্ট করে জানাও কাদের ক্ষেত্রে দ্বিমুখী। মানুষের একমুখী নাকি দ্বিমুখী? মানুষের ক্ষেত্রে একমুখী নাকি দ্বিমুখী? মানুষের ক্ষেত্রে একমুখী হবে নাকি দ্বিমুখী হবে? ঠিক আছে, ওকে। এবার দেখো, এই প্রশ্নটা আসলে একটু ভুল আছে। উদ্দীপকে উল্লেখিত কপাটিকার ক্ষেত্রে কোনটি সঠিক নয় হবে? হ্যাঁ, সরি, প্রশ্নটা মনে হয় ঠিকই আছে। উদ্দীপকে উল্লেখিত কপাটিকা কোনটা? সায়ানোঅ্যাক্টিয়াল কপাটিকা। তাইলে সায়ানোঅ্যাক্টিয়াল কপাটিকার অবস্থান কোথায়? আচ্ছা, আমরা একটু কপাটিকাগুলো একটু দেখি। দেখো, প্রথমে থাকে তোমার ওদের প্রথমে থাকে আছে সাইনাস ভেনোসাস। প্রথমে কি থাকে? সাইনাস ভেনোসাস। তারপরে থাকে অ্যাট্রিয়াম। তারপরে থাকে ভেন্ট্রিকল। তারপরে থাকে বালবাস আর্টারিওসাস। তারপরে ভেন্ট্রাল এওরটা। এটা হচ্ছে বালবাস আর্টারিওসাস। তাহলে সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়াম। এখানে থাকে সায়ানোঅ্যাক্টিয়াল কপাটিকা। এখানে কপাটিকার নাম কি? সায়ানোঅ্যাক্টিয়াল কপাটিকা। সাইনাস ভেনোসাস অ্যাট্রিয়াম, সায়ানোঅ্যাক্টিয়াল কপাটিকা। এটা সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করবে। তারপরে অ্যাট্রিও ভেন্টিকুলার কপাটিকা। অ্যাট্রিয়াম থেকে ভেন্টিকুলে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করবে। এবং তারপরে ভেন্ট্রিকল থেকে বালবাস, এটা হচ্ছে ভেন্টিকুলো বালবাস কপাটিকা। এবং এই বাড়িতে সবসময় মনে রাখবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। কি যুক্ত রক্ত যায়? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? রক্ত সাইনাস ভেনোসাস থেকে অলিন্দে যায়। রক্ত কোথায় যায়? সাইনাস ভেনোসাস থেকে অলিন্দে যায়। রেটিয়া মিরাবিলিয়া রুই মাছের কোন অঙ্গে দেখা যায়? এটা দেখা যায় বায়ুথলি বা পটকাতে দেখা যায়। কোথায় দেখা যায়? বায়ুথলি বা পটকাতে দেখা যায়। রেটিয়া মানে কি? জালক। হ্যাঁ, জালক মানে বায়ুথলি বা পটকার 2 ধরনের প্রাচীর আছে। একটা আছে টিউনিকা এক্সটার্না আর একটা টিউনিকা ইন্টারনা। এই টিউনিকা ইন্টারনাতে রেটিয়া মিরাবিলিয়া থাকে এবং এটা একটা রক্ত জালক। কি জালক? রক্ত জালক, যেটা আছে তোমার রুই মাছের বায়ুথলিতে থাকে। এবার দেখো, রুই মাছের হৃৎপিণ্ডে কোন কপাটিকা বিদ্যমান? একটু আগে কিন্তু পড়াইছি। কোন কপাটিকা বিদ্যমান? কমেন্ট করে জানাও কোন কপাটিকা বিদ্যমান। অলিন্দ নিলয়, আন্ত অলিন্দ তো হবেই না। আন্তনিলয় না, এগুলো সব আছে মানুষে থাকে। বাল্ব অলিন্দ, ওখানে কি বালবাস আর্টারিওসাসের সাথে কোনটা যুক্ত ছিল? বালবাস আর্টারিওসাসের সাথে ভেন্ট্রাল যুক্ত ছিল। তাহলে ওটা ছিল ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা।
ভেন্ট্রিকুলো বালবাস কবাটিকা, তাহলে এটা হবে না। বাট অলিন্দ নীলাই ছিল, তাহলে 3টা কবাটিকা ছিল। তুমি একটু ছবির কথা চিন্তা করো, সাইনো অ্যাট্রিয়াল কবাটিকা, সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়াম, তারপরে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কবাটিকা, আর ভেন্ট্রিকল বালবাস আর্টারিওসাস, তাহলে ভেন্ট্রিকুলো বালবাস কবাটিকা, ভেন্ট্রিকুলো বালবাস কবাটিকা। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো হাইড্রার কোন কোষকে সংরক্ষিত কোষ বলা হয়? সংরক্ষিত কোষ মানে যে কোষ থেকে অন্যান্য কোষ তৈরি হয়, অন্যান্য যে কোনো কোষ তৈরি হয়, সেই কোষের নাম কি? ইন্টারস্টিশিয়াল কোষ। সেই কোষটার নাম কি? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ, যে কোষ থেকে অন্যান্য সকল কোষ তৈরি হয়, সেই কোষটার নাম কি? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। এবার দেখো, আমরা জানি ঘাসফড়িংকে 3টা অঞ্চলে ভাগ করা হয়, মস্তক, বক্ষ, উদর। বক্ষর আবার 3টা খণ্ড আছে, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। বক্ষের কয়টা খণ্ড? 3টা, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। উদরের আবার 11টা খণ্ড আছে। উদরের কতগুলো খণ্ড আছে? 11টা, অসম্পূর্ণ খণ্ড। এবার আমাকে বলো, ঘাসফড়িং এর প্রধান শ্রবণ অঙ্গ, প্রধান শ্রবণ অঙ্গ মানে টিম্পেনাম বা টিম্পেনিক পর্দা কত নম্বর খণ্ডকে অবস্থিত? বক্ষে হবে না। দেখো, এটা ছিল অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। এই অগ্রবক্ষ মধ্যবক্ষের এখানে এখানে একজোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে, আর মধ্যবক্ষ এখানে একজোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে। তাহলে বক্ষে 2 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে। হ্যাঁ, এবং বক্ষে তোমার 2 জোড়া ডানা থাকে, মধ্যবক্ষে তোমার 1 জোড়া ডানা, পশ্চাৎবক্ষে 1 জোড়া ডানা থাকে, আর প্রত্যেকটা বক্ষে আসলে 1 জোড়া করে পা থাকে। তাহলে মোট 3 জোড়া পা থাকে। তাহলে বক্ষে মূলত ডানা থাকে, স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে, পা থাকে। তাহলে এটা অবশ্যই উদরীয় খণ্ড হবে, প্রথম উদরীয় খণ্ড। উত্তর কি হবে? প্রথম উদরীয় খণ্ড। প্রথম উদরীয় খণ্ডকে তোমার কি থাকে? একটা পর্দা থাকে, যেটা আছে তোমার শ্রবণ অঙ্গকে ঢেকে রাখে, বা শ্বসন অঙ্গ, যেটাকে বলা হয় টিম্পেনিক বা টিম্পেনাম বা টিম্পেনিক পর্দা। টিম্পেনাম বা টিম্পেনিক পর্দা। নিচের কোনটি ঘাসফড়িং এর মস্তকের বহিঃকঙ্কালের অংশ? পড়াইছি কিন্তু এটা আমি। দেখো কি কি ছিল। আচ্ছা, তার আগে অপশন কি? ফ্লাজেলাম, পেডিসেল, এসকেপ, ফ্রন্স। আশা করি পারবা, আশা করি পারবা। আশা করি পারবা। তার আগে আমি ওইটা একটু দেখায় আসি, ছবিটা একবার একটু দেখায় আসি। এই যে দেখো, এবং এখানে তোমার কি থাকে জানো? অ্যান্টেনা থাকে। কি থাকে? অ্যান্টেনা থাকে, 1 জোড়া অ্যান্টেনা থাকে। এবং এই অ্যান্টেনার 3টা অংশ থাকে। অ্যান্টেনার কয়টা অংশ থাকে? 3টা। এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। অ্যান্টেনার কি কি অংশ? এসকেপ, পেডিসেল, আর একটা আছে ফ্লাজেলাম। এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। এবং অ্যান্টেনার সাহায্যে কি কি করে? অ্যান্টেনার সাহায্যে স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গ। অ্যান্টেনার কাজ মনে রাখবা, স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গ। স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গ। অ্যান্টেনার কাজ কি? স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গ। স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গ। তাহলে এটার উত্তর হবে অবশ্যই ফ্রান্স। উত্তর কত হবে? ফ্রান্স হবে 29 এর ডি। এবার এটা অলরেডি একটু আগেই পড়াইছি। ঘাসফড়িং এর মধ্য অন্ত্র মানে কি? মেসেন্টেরন। এর অন্তর্প্রাচীর কি দ্বারা গঠিত? কাইটিন। কাইটিন ছিল অগ্রপরিপাক নালী বা এস্টোমোডিয়াম। এস্টোমোডিয়াম। পেরিট্রপিক পর্দা ছিল মেসেন্টেরন, আর কিউটিকল ছিল পশ্চাৎ পরিপাক নালী বা প্রোক্টোডিয়াম। প্রোক্টোডিয়ামের অংশ কি কি? ইলিয়াম, কোলন, রেকটাম, পাইছিদ্র। ইলিয়াম, কোলন, রেকটাম, পাইছিদ্র। ইলিয়াম, কোলন, রেকটাম, পাইছিদ্র। ইলিয়াম, কোলন, রেকটাম, পাইছিদ্র। এবার এটা একটা রুই মাছ। রুই মাছে কয়টা ফুলকা থাকে আমরা জানি? ফুলকা থাকে 4 জোড়া। 4টা না, কয় জোড়া ফুলকা থাকে? 4 জোড়া বা 8টা ফুলকা থাকে। কোনাস আর্টারিওসাস বিদ্যমান না, বালবাস আর্টারিওসাস বিদ্যমান। কি বিদ্যমান? বালবাস আর্টারিওসাস। এটা আসলে রুই মাছের হৃৎপিণ্ডের কোনো অংশ না, এটা ভেন্ট্রাল আওর্টার স্ফীত অংশ। এটা হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল আওর্টায় রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এক চক্র হৃৎপিণ্ড। হ্যাঁ, এক চক্র হৃৎপিণ্ড। লেস কি? হোমোসার্কাল লেস। হেটারো সার্কাল লেস থাকে হচ্ছে কন্ড্রিকথিস শ্রেণীর। কন্ড্রিকথিস শ্রেণীর। হ্যাঁ, অ্যান্টেনার কাজ আছে স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গ। ঠিক আছে, স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গ। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওকে। এরপর দেখো দেহ প্রাচীর, এটা অলরেডি পড়াইছি। দেহ প্রাচীরে কি হবে? দেখো, সাবক্লাভিয়ান আছে বক্ষে, সাবক্লাভিয়ান বক্ষে। ইলিয়াক আছে শ্রোণীতে। অপথালমিক, এটা আছে চোখে রক্ত নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? চোখে। আর প্যারাইটাল আছে প্রাচীর। দেহ প্রাচীরে রক্ত নিয়ে যায় কোনটা? প্যারাইটাল। প্যারাইটাল ধমনী। দেহ প্রাচীরে রক্ত নিয়ে যায় কোনটা? প্যারাইটাল ধমনী। এবার আসো সুপার পজিশন। সুপার পজিশন আমরা বলছিলাম মিজ দিয়ে, মৃদু আলোতে তৈরি হয়।
তির্যক এবং লম্বিক উভয় আলো দরকার। হ্যাঁ, তির্যক এবং লম্বিক উভয় আলো। এবং বস্তুর ভিন্ন ভিন্ন অংশের পৃথক প্রতিবিম্ব তৈরি হয় না, ভিন্ন ভিন্ন অংশের পৃথক প্রতিবিম্ব তৈরি হয় তোমার অ্যাপোজিশনে। ভিন্ন ভিন্ন অংশের পৃথক প্রতিবিম্ব তৈরি হয় কোথায়? অ্যাপোজিশনে বা মোজাইক প্রতিবিম্ব, মানে উজ্জ্বল আলোতে হয়, উজ্জ্বল আলোতে হয়। তাহলে এটার উত্তর হবে 1। এটার উত্তর কত হবে? 1। এবার কোন প্রাণীতে টটিপোটেন্ট ধরনের কোষ থাকে? টটিপোটেন্ট মানে ইন্টারস্টিশিয়াল কোষ। টটিপোটেন্ট ইন্টারস্টিশিয়াল কোষ মানে যে কোষ অন্যান্য কোষে পরিণত হতে পারে। এটা থাকে হাইড্রাতে। এটা কোথায় থাকে? হাইড্রাতে থাকে। এটা কোথায় থাকে? হাইড্রাতে থাকে। পাইলা গ্লোবোসা, এটা হচ্ছে আপেল শামুক। ল্যাভিওরোইটা রুই মাছ। পয়কিলোসিরাস পিকটাস, এটা হচ্ছে ঘাস ফড়িং। পয়কিলোসিরাস পিকটাস এটা কি? ঘাস ফড়িং। ঘাস ফড়িং। এবার ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে দেখো হেপাটিক সিকা, ঘাস ফড়িংয়ের হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা কয়টি? তোমরা একটু কমেন্ট করে জানাও গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা কোথায় থাকে? গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা কোথায় থাকে? গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকার অবস্থান কোথায়? এবং এটা থাকে 7টা, 10টা, 12টা, 20টা। এটা থেকে 6 জোড়া বা 12টা থাকে। কয়টা থাকে? 6 জোড়া বা 12টা থাকে। 6 জোড়া বা 12টা থাকে। 6 জোড়া বা 12টা থাকে। এটা থাকে কত? 6 জোড়া বা 12টা। এটা কয়টা থাকে? 6 জোড়া বা 12টা থাকে। ধরো এটা অগ্রপরিপাক নালী, এটা মধ্যপরিপাক নালী বা মেসেন্টারন, এটা হচ্ছে প্রোক্টোডিয়াম। তাহলে এটা অগ্রপরিপাক নালী, মধ্য পশ্চাৎ। এখন এই যে মধ্যপরিপাক নালী আর অগ্রপরিপাক নালী সংযোগস্থলে এই যে এরকম এই পাশে 6টা, অপর পাশে 6টা, মানে এই পাশে 3 জোড়া, অপর পাশে 3 জোড়া, এই পাশে 3 জোড়া, অপর পাশে 3 জোড়া, মোট 6 জোড়া। এটা 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 হচ্ছে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা। গ্যাস্ট্রিক বা হেপাটিক সিকা, গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা। সিকা এটা থাকে অগ্রপরিপাক নালী আর মধ্যপরিপাক নালীর সংযোগস্থলে। 6 জোড়া বা 12টা। 6 জোড়া বা 12টা। আর এই মধ্যপরিপাক নালী আর পশ্চাৎ পরিপাক নালী এর সংযোগস্থলে এরকম সূত্রাকার কি থাকে? মধ্যপরিপাক নালী আর পশ্চাৎ পরিপাক নালী সংযোগস্থলে সূত্রাকার ম্যালপিজিয়ান নালিকা থাকে। কি থাকে? ম্যালপিজিয়ান নালিকা থাকে। ম্যালপিজিয়ান নালিকা। মধ্যপরিপাক নালী আর পশ্চাৎ পরিপাক নালীর সংযোগস্থলে কি থাকে? ম্যালপিজিয়ান নালিকা, যেটা হচ্ছে তোমার ঘাস ফড়িং এর প্রধান রেচন অঙ্গ। ম্যালপিজিয়ান নালিকা এর অবস্থান কোথায়? মধ্যপরিপাক নালী আর পশ্চাৎ পরিপাক নালীর সংযোগস্থলে। মধ্যপরিপাক নালী আর পশ্চাৎ পরিপাক নালীর সংযোগস্থলে। মধ্যপরিপাক নালী। এবং প্রাণীর টিস্যুরসে কোন উপাদান থাকলে হাইড্রা তাকে শিকার করে? ফেনল, লিপিড, শর্করা, গ্লুটাথিয়ন। উত্তর হবে গ্লুটাথিয়ন। প্রাণীর টিস্যুরসে কোন উপাদান থাকলে হাইড্রা তাকে শিকার করে? গ্লুটাথিয়ন। কি হবে? গ্লুটাথিয়ন। এরপরে আসি 37। উদ্দীপকের এ চিহ্নিত অংশটার নাম কি? এটাও একটু আগে আমি পড়াইছি। এটা হচ্ছে রুই মাছের বায়ুথলি বা পটকা। এটা হচ্ছে আমাদের সেই অন্ননালী বা পরিপাক নালী। এ একটা নালী দিয়ে যুক্ত। এই নালীটার নাম কি হবে? নিউম্যাটিক নালী। কি হবে? নিউম্যাটিক নালী। তাহলে নিউম্যাটিক নালী, তাহলে বায়ুথলি বা পটকা যে নালী দিয়ে পরিপাক নালীর সাথে যুক্ত থাকে সেই নালীটার নাম কি? নিউম্যাটিক নালী। সেই নালীটার নাম কি হবে? নিউম্যাটিক নালী। ওকে, নিউম্যাটিক নালী। এবং এই যে বায়ুথলি বা পটকার কাজ কি? কাজটা ভালো করে পড়তে হবে। প্লবতা রক্ষা করে। হ্যাঁ ঠিক আছে, প্লবতা রক্ষা করে। কার্বন ডাইঅক্সাইডের আধার হিসেবে কাজ করে না, আমি বলছিলাম অক্সিজেনের আধার হিসেবে কাজ করে। কার আধার হিসেবে কাজ করে? অক্সিজেনের আধার হিসেবে কাজ করে। এবং এখানে অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। শব্দ উৎপাদনে সহায়তা করে। তাহলে এটা তিনটা উত্তর হবে না, 1 আর 3 হবে। কত উত্তর হবে? 1 আর 3। 1 আর 3। কার্বন ডাইঅক্সাইডের আধার হবে না। হ্যাঁ, 1 আর 3 হবে। ওকে, আচ্ছা কত নাম্বারের ডি একটু কমেন্ট করলে ভালো হয়। হ্যাঁ, তাইলে আমরা বুঝতে সুবিধা হবে। আচ্ছা 37C। হ্যাঁ ঠিক আছে, 37C। ওকে, আর 38-এর উত্তর হবে বি, 38B। আচ্ছা এবার দেখো, এটা হচ্ছে তোমার
হাইড্রার নিডোসাইট, এটা কি হাইড্রার নিডোসাইট, এগুলো কিন্তু রিটেনে অনেক আসে। নিডোসাইটের গঠন, উদ্দীপকের গঠনের এ চিহ্নিত অংশে বিদ্যমান রাসায়নিক পদার্থ কি? আমরা অলরেডি জানি হিপনোটক্সিন, এটা অলরেডি পড়াইছি। হিপনোটক্সিন যেটা প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি, যেটা কি দিয়ে তৈরি? প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি, প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি হিপনোটক্সিন। এবং এই যে নেমাটোসিস্টে হিপনোটক্সিন থেকে, সেই নেমাটোসিস্টের নাম স্টিনোটিল বা পেনিট্রান্ট। সেই নেমাটোসিস্টের নাম কি? স্টিনোটিল বা পেনিট্রান্ট। আচ্ছা, উদ্দীপকের গঠনটার কাজ, মানে এই যে নিডোসাইটের কাজ কি? আত্মরক্ষা করে, হ্যাঁ। শিকার ধরতে সহায়তা করে, ঠিক আছে। চলনে সহায়তা করে, তাহলে এটার উত্তর কি হবে? তিনটাই হবে। আচ্ছা, এবার ঘাসফড়িংয়ের আমরা শ্বসনতন্ত্র বা ট্র্যাকিয়াল তন্ত্রের অনুক্রমিক বিন্যাস। তাহলে দেখো, তোমরা একটু অপশনগুলো দেখো, তারপর আমি বলতেছি। অপশনগুলো দেখো, শ্বাসরন্ধ্র, ট্র্যাকিয়া, ট্র্যাকিওল কোষ, ট্র্যাকিওল। শ্বাসরন্ধ্র, ট্র্যাকিয়া, ট্র্যাকিওল কোষ। ট্র্যাকিয়া, শ্বাসরন্ধ্র, ট্র্যাকিওল কোষ, ট্র্যাকিওল। ট্র্যাকিয়া, শ্বাসরন্ধ্র, ট্র্যাকিওল কোষ। দেখো, প্রশ্ন একদম কনসেপ্ট ক্লিয়ার না জানলে এটা পারবা না। আমি তাহলে এটা ছবিটা একটু আঁকাই, তোমরা একটু বইয়েও ছবিটা একটু দেখবা। হ্যাঁ, বইয়েও ছবিটা একটু দেখবা। কিরকম? প্রথমে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে। প্রথমে কি থাকে? স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র, এটা থাকে 10 জোড়া। স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র কয় জোড়া থাকে? 10 জোড়া। বক্ষে 2 জোড়া, উদরে 8 জোড়া। বক্ষে 2 জোড়া, উদরে 8 জোড়া। তারপরে এখান থেকে থাকে, এটার নাম আছে অ্যাট্রিয়াম। এটার নাম কি? অ্যাট্রিয়াম। যেটা হচ্ছে স্পাইরাকল থেকে বাতাস চলাচল নিয়ন্ত্রণ করে। কোথায় নিয়ন্ত্রণ করে? অ্যাট্রিয়ামে। এটার নাম আছে অ্যাট্রিয়াম, সরি, এটার নাম আছে ট্র্যাকিয়া বা শ্বাসনালী। এটার নাম কি? এই যে ট্র্যাকিয়াতে বাতাস চলাচল নিয়ন্ত্রণ করে অ্যাট্রিয়াম। এবার ট্র্যাকিয়ার পরে এখানে তৈরি হয় শাখা ট্র্যাকিয়া। কি তৈরি হয়? শাখা ট্র্যাকিয়া তৈরি হয়। ট্র্যাকিয়ার পরে এখানে কি তৈরি হয়? শাখা ট্র্যাকিয়া। এটার নাম হচ্ছে শাখা ট্র্যাকিয়া। ট্র্যাকিয়ার পরে এই যে এই জায়গাটাতে তৈরি হয় ট্র্যাকিওল কোষ। কি তৈরি হয়? শাখা ট্র্যাকিয়ার পরে কি তৈরি হয়? ট্র্যাকিওল কোষ। এই ট্র্যাকিওল কোষ থেকে তৈরি হয় ট্র্যাকিওল কোষ থেকে কি তৈরি হয়? ট্র্যাকিওল, যেটা তোমার এই কোষের সাথে সংযুক্ত থাকে, বা এই যে এই টিস্যুর সাথে সংযুক্ত থাকে, এটার নাম আছে ট্র্যাকিওল। এটার নাম কি? ট্র্যাকিওল। তাহলে তোমার এই সিকোয়েন্সটা মাথায় রাখবা। কি? প্রথমে আসছে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র, তারপরে অ্যাট্রিয়াম, ট্র্যাকিয়া, শাখা ট্র্যাকিয়া, ট্র্যাকিওল কোষ, ট্র্যাকিওল। স্পাইরাকল, অ্যাট্রিয়াম, ট্র্যাকিয়া, শাখা ট্র্যাকিয়া, ট্র্যাকিওল কোষ, ট্র্যাকিওল। ওকে, তাহলে এবার তুমি খেয়াল করে দেখো। তাহলে শ্বাসরন্ধ্রের পরে ট্র্যাকিয়ার পরে ট্র্যাকিওল কোষ, তারপরে ট্র্যাকিওল, তার মানে 1 নাম্বার তো ঠিক আছে। আর শ্বাসরন্ধ্রের পরে ট্র্যাকিওল কোষ তো পরে না, ট্র্যাকিওল কোষ আগে, তারপরে ট্র্যাকিওল, তাহলে এটা হবে না। শ্বাসরন্ধ্র আগে হবে, এটাও হবে না। এটাও হবে না। তাহলে তুমি বুঝতেই পারতেছো 41-এর 1 হবে। ওকে, ছবিগুলো ভালো করে দেখতে হবে বইয়ের মধ্যে। এবার দেখো, রুই মাছে 5 ধরনের মোট 7টা পাখনা থাকে। এর মধ্যে যুগ্ম পাখনা থাকে, যুগ্ম পাখনা মনে রাখবা বস দিয়ে, বক্ষ পাখনা মানে 2টা করে থাকে, বক্ষ আর শ্রোণী, 2টা করে পাখনা থাকে। কি? বক্ষ পাখনা, শ্রোণী পাখনা। আর প দিয়ে মনে রাখবা সব বেদর পাখনা। প দিয়ে সব কি পাখনা? বেদর, মানে সিঙ্গেল করে। পৃষ্ঠ, পায়ু, পুচ্ছ পাখনা, পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা। এর মধ্যে প্রধান চলন অঙ্গ হচ্ছে পুচ্ছ পাখনা। প্রধান চলন অঙ্গ কোনটা? পুচ্ছ পাখনা। এবার আসি বালবাস আর্টারিওসাস। এটা অলরেডি পড়েছি, এটা ভেন্ট্রাল আর্টার স্ফীত অংশ, এটা পেরিকার্ডিয়াল গহ্বরে থাকে। শোনো, বালবাস আর্টারিওসাস আসলে হৃৎপিণ্ডের কোনো অংশ না, তাহলে এটা পেরিকার্ডিয়াল গহ্বরে থাকার কোনো মানে নাই। বুঝা গেছে? এটা তো হৃৎপিণ্ডের কোনো অংশই না, এটা হচ্ছে ভেন্ট্রাল আর্টার স্ফীত অংশ, এবং এটা ভেন্ট্রাল আর্টার রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। তোর উত্তর কত হবে? 1 আর 3, মানে 43-এর 2 হবে। 43-এর 2 উত্তর হবে, 43-এর 2। এবার খেয়াল করো, ওমাডিডিয়ামের কোন অংশ আলো প্রতিসরণে সহায়তা করে? এটা কর্নিয়া। কি হবে? কর্নিয়া। কর্নিয়াজেন কোষের কাজ আছে কর্নিয়া তৈরি করা। কর্নিয়া তৈরি করা। রেটিনুলার কোষের কাজ র্যাবডম তৈরি করা। ক্রিস্টালাইন কোন কোষের কাজ? ক্রিস্টালাইন কোন তৈরি করা।
বোঝা গেছে? যে কোনো কোষের কাজ সেটা তৈরি করা। যেমন কর্নিয়াজেন কোষ কর্নিয়া তৈরি করে, রেটিনুলার কোষ র্যাবডম তৈরি করে, ক্রিস্টালাইন কোন কোষ ক্রিস্টালাইন কোন তৈরি করে। কর্নিয়া এটা হচ্ছে কর্নিয়া দিয়ে আলো গৃহীত হয়, প্রতিসরণে সহায়তা করে। হ্যাঁ, তারপরে র্যাবডম, র্যাবডম হচ্ছে প্রতিবিম্ব তৈরি করে। র্যাবডম কি তৈরি করে? প্রতিবিম্ব তৈরি করে। আর ক্রিস্টালাইন কোন এটা হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। ক্রিস্টালাইন কোন প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে 44-এর উত্তর হবে কর্নিয়া। যদি তোমার ক্রিস্টালাইন কোন থাকতো তাহলে ওটাই দাগাইতা। ক্রিস্টালাইন কোন যেহেতু নাই তাহলে তুমি কর্নিয়া দাগাবা। এবার কোন ধরনের চলন পদ্ধতিতে হাইড্রা লম্বা? লম্বা লুপিং, লম্বা লুপিং। কাছাকাছি হলে হবে সমার্ট সল্টিং, কাছাকাছি হলে কি হবে? সমার্ট সল্টিং। ঠিক আছে। এবার 46 নাম্বারটা, নিচের কোনটি সঠিক? তাহলে যত ক্রম আছে ক্রমগুলো খুব ভালো করে দেখবা, সিকোয়েন্সটা। হ্যাঁ, দেখো এটার ক্ষেত্রে কি হবে? প্রথমে হবে স্পারমাটোগোনিয়া, তারপরে স্পারমাটোসাইট, তারপরে স্পারমাটিড, তারপরে শুক্রাণু। তাহলে এটা কিন্তু হয়নি। প্রথমে স্পারমাটোগোনিয়া, তারপরে স্পারমাটো, মানে এটা এখানে হবে, এটা এখানে হবে। তাহলে এটা কিন্তু হয় নাই, তাহলে এটা তো হবেই না। এবার দেখো প্রথমে উগোনিয়া, তারপরে উসাইট, তারপরে উটিড, তারপরে ডিপন, এটাও হবে না। তাহলে এটা হবে। তাহলে সিরিয়াল কি জিনিস? দেখো প্রথমে গনিয়া, তারপরে সাইট, প্রথমে গনিয়া, তারপরে সাইট, তারপরে টিড, টিড, তারপরে শুক্রাণু অথবা ডিম্বাণু। প্রথমে গনিয়া, তারপরে সাইট, উগোনিয়া, উসাইট, উটিড, ডিম্বাণু, স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, স্পারমাটিড, শুক্রাণু। তাহলে গনিয়া, সাইট, টিড, তারপর শুক্রাণু অথবা ডিম্বাণু। এবার ভলভেন্ট নেমাটোসিস্টের ক্ষেত্রে প্রযোজ্য, ভলভেন্ট নেমাটোসিস্টের ক্ষেত্রে প্রযোজ্য, ভলভেন্ট নেমাটোসিস্টের ক্ষেত্রে প্রযোজ্য। শীর্ষদেশ বন্ধ, হ্যাঁ, কারণ এর ভলভেন্টের মধ্যে কিন্তু কোনো তরল থাকে না, ভলভেন্টের মধ্যে কোনো তরল থাকে না, তাহলে এর শীর্ষদেশ বন্ধ। ঠিক আছে। আঠালো রস ক্ষরণ করে না, কোনো রসই থাকে না। হিপনোটক্সিন থাকে, হিপনোটক্সিন নামক তরল থাকে, স্টেনোডিল বা পেনিট্রান্ট। আর আঠালো রস থাকে দুইটা গ্লুটিন্যান্টে, স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট আর স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। সূত্রটা পেঁচানো, হ্যাঁ সূত্রটা পেঁচানো। তাহলে 1 আর 3, 47-এর উত্তর কত হবে? বি হবে। 47-এর বি হবে, 47-এর বি। ওকে। এবার ঘাসফড়িংয়ের পুঞ্জাকির কোন অংশ প্রতিবিম্ব সৃষ্টি করে? র্যাবডম। প্রতিবিম্ব সৃষ্টি করে কোনটা? র্যাবডম। কর্নিয়াজেন কোষ থেকে কর্নিয়া তৈরি হয়। কর্নিয়া আসলে আলো গৃহীত হয়, আলো গ্রহণ করে। হ্যাঁ, আর আইরিশ সঞ্জকাবনী এবং রেটিনাল সঞ্জকাবনী আসলে আলোর তীব্রতার উপর সংকোচন প্রসারণ হয়। এবং এটাও পড়াইছি, মৃদু আলোতে আসলে সংকুচিত হয়, মিস। মৃদু আলোতে সংকুচিত, উজ্জ্বল আলোতে প্রসারিত। মিস দিয়ে মনে রাখবা, মৃদু আলোতে সংকুচিত এবং সুপার পজিশন, মৃদু আলোতে সংকুচিত এবং সুপার পজিশন। রুই মাছের রক্ত সংবহন কোন ধরনের? আমরা জানি একচক্রীয় সংবহন। কি ধরনের সংবহন? একচক্রীয়। কারণ কি? রুই মাছের হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। হ্যাঁ, মানে সারা দেহ থেকে আসলে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় যায়? হৃৎপিণ্ডতে যায়। হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুলকাতে আসে। কোথায় আসে? ফুলকা। ফুলকা থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায় আবার সারা দেহে যায়। এটা আসলে এদের সিকোয়েন্স। তাহলে দেখো হৃৎপিণ্ড শুধুমাত্র একবারই রক্ত আসছে হৃৎপিণ্ডে। সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যায় ফুলকায়, ফুলকা থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায় সারা দেহে, ফুলকা থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় যায়? সারা দেহে যায়, সারা দেহে যায়। এবার দেখো এটা একটা আইস, আইস, আইসের এই যে এ চিহ্নিত অংশ, এগুলা কি এ চিহ্নিত অংশ, এগুলার নাম হচ্ছে সার্কুলাস। আর আইসের যে কেন্দ্র, এই কেন্দ্রকে বলা হয় ফোকাস। আইসের কেন্দ্রকে কি বলা হয়? ফোকাস। আর এই পার্শ্বরেখা, পার্শ্বরেখা মূলত থাকে তোমার দেহকাণ্ডে থাকে, দেহকাণ্ডে পার্শ্বরেখা থাকে। এই পার্শ্বরেখার মধ্যে, এই পার্শ্বরেখা মূলত সংবেদী কোষ হিসেবে কাজ করে। পার্শ্বরেখা কি হিসেবে কাজ করে? পানির গুণাগুণ পরীক্ষা করে, পানির গুণাগুণ পরীক্ষা করে। ক্লিয়ার? পানির গুণাগুণ পরীক্ষা করে। এবার দেখো উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য, এটা অস্থি দ্বারা গঠিত, ঠিক আছে। অ্যানুলাস থাকে, ঠিক আছে, অ্যানুলাস থাকে, এটা ঠিক আছে। এবার দেখো বয়স ও বৃদ্ধি নির্ণয় করা যায়, হ্যাঁ করা যায়। তার মানে এটা তোমার 1 2 3 3টাই হবে, 1 2 3 3টাই হবে। ওকে, 1 2 3 3টাই হবে। এবার ঘাসফড়িংয়ের পায়ের অংশ কোনটা? দেখো ঘাসফড়িংয়ের পায়ের অংশ কোনটা, এটাও তোমাদের পারা উচিত, অলরেডি কিন্তু আমার পড়ানো হয়ে গেছে। এলিট্রা বা টেগমিনা, এটা হচ্ছে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে আমাদের 2 জোড়া ডানা থাকে, মধ্যবক্ষে 1 জোড়া ডানা থাকে। আমি এভাবে আঁকাই দিছিলাম, এটা হচ্ছে অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। এই মধ্যবক্ষের ডানা অনেক বড় থাকে এবং এই ডানা উঠতে পারে না। মধ্যবক্ষের ডানা কি পারে না? উঠতে পারে না।
এটা পশ্চাৎবক্ষে ডানাকে ঢেকে রাখে, এটাকে বলা হয় ডানার আবরণ বা টেগমিনা বা এলিট্রা। ডানার আবরণ বা টেগমিনা বা এলিট্রা। আর পায়ের মধ্যে 3 কোনা কক্সা ছিল, ছবি আঁকাই দিছিলাম 3 কোনা কক্সা। আর টার্গাম, এটা হচ্ছে তোমার পৃষ্ঠ দিকের হাড্ডির নাম আছে টার্গাম। হাড্ডির নাম কি? টার্গাম। পৃষ্ঠ দিকের মানে আমাদের যেমন স্টারনাম থাকে, ওদেরও অঙ্কীয় দিকে স্টারনাম থাকে। তারপরে পার্শ্ব দিকে আছে তোমার প্লিউরন থাকে, আর পৃষ্ঠ দিকে হাড্ডির নাম কি? টার্গাম। এবার আঙ্গুলি পোনার বয়স কতদিন? এদের আসলে 3 ধরনের পোনা থাকে। কয় ধরনের পোনা থাকে? 3 ধরনের। ধানি পোনা, তোমার রেণু পোনা, ধানি পোনা, আঙ্গুলি পোনা। রেণু পোনা, রেণু, তারপরে ধানি, তারপরে আছে আঙ্গুলি পোনা। রেণু পোনা, ধানি পোনা, আর একটা কি পোনা? আঙ্গুলি পোনা। রেণু পোনার বয়স 72 ঘন্টা থেকে 3 দিন। রেণু পোনার বয়স কত? 72 ঘন্টা থেকে 3 দিন। ধানি পোনার বয়স 3 থেকে 9 দিন। আর আঙ্গুলি পোনার বয়স 9 থেকে 30 দিন। 9 থেকে 30 দিন। তাহলে আঙ্গুলি পোনার বয়স কতদিন? 9 থেকে 30। 72 থেকে 3, 3 থেকে 9, 9 থেকে 30। রেণু, ধানি, আঙ্গুলি। রেণু, ধানি, আঙ্গুলি। হাইড্রার দেহের টটিপোটেন্ট কোষ কোনটা? এটা অলরেডি আগেও একবার পাইছিলাম। টটিপোটেন্ট কোষ হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। কি কোষ হবে? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ হবে। ওকে, আচ্ছা, ইন্টারস্টিশিয়াল কোষ হবে। এবার 55 দেখ, উদ্দীপকের গঠনটার কাজ, এটাও আমরা অলরেডি পড়ছিলাম। এটা কি? বায়ুথলি বা পটকা। বায়ুথলি বা পটকা। এটা শব্দ সৃষ্টি করে, ঠিক আছে। প্লবতা রক্ষা করে, এটাও ঠিক আছে। প্রতিধ্বনি সৃষ্টি করে, এটাও ঠিক আছে। তাহলে 1, 2, 3, তিনটাই হবে। তো আর বলো তো প্রতিরক্ষাকারী অঙ্গ কোনটা? একটু কমেন্ট করে জানাও। রুই মাছের প্রতিরক্ষাকারী অঙ্গ কোনটা? প্রতিরক্ষাকারী অঙ্গ কোনটা? এটা একটু কমেন্টে জানাও। প্রতিরক্ষাকারী অঙ্গ কোনটা? শোনো, প্লবতা, প্রতিধ্বনি আর প্রতিরক্ষাকারী অঙ্গ একটু ভুলাই যাবে। তাহলে প্রতিরক্ষাকারী অঙ্গ কোনটা একটু কমেন্ট করে জানাও। প্রতিরক্ষাকারী অঙ্গ, রুই মাছের প্রতিরক্ষাকারী অঙ্গ কোনটা? এটাও অলরেডি পড়াচ্ছি। নিডারিয়া পর্বে কত ধরনের নেমাটোসিস্ট দেখা যায়? নিডারিয়া পর্বে হাইড্রা তো 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়, কিন্তু নিডারিয়াতে 20, 21, 22, 23। উত্তর হবে 23 ধরনের। বিজ্ঞানী ভার্নার 23 ধরনের নেমাটোসিস্ট আবিষ্কার করে। 23 ধরনের নেমাটোসিস্ট আবিষ্কার করে নিডারিয়া পর্বে। 23 ধরনের নেমাটোসিস্ট আবিষ্কার করে। ওকে, ঠিক আছে। এবার খেয়াল করো, ঘাসফড়িংয়ের প্রোক্টোডিয়ামের অংশ। প্রোক্টোডিয়াম মানে পশ্চাৎ পরিপাকনালী। হ্যাঁ, প্রোক্টোডিয়াম মানে কি হবে? আইস। প্রতিরক্ষাকারী অঙ্গ হচ্ছে আইস। প্রোক্টোডিয়াম, শোনো, এস্টোমোডিয়াম মানে অগ্রপরিপাকনালী। এস্টোমোডিয়াম আসছে অগ্রপরিপাকনালী, আর প্রোক্টোডিয়াম আসছে পশ্চাৎ পরিপাকনালী। প্রোক্টোডিয়াম আর মেসেন্টেরন আছে মধ্য পরিপাকনালী। তাহলে প্রোক্টোডিয়ামের মধ্যে কি থাকবে? ইলিয়াম থাকবে। আর ক্রপ গিজার্ড, এগুলো আছে তোমার এস্টোমোডিয়ামের অংশ। ক্রপ গিজার্ড, মেসেন্টেরন আছে মধ্য পরিপাকনালী। মেসেন্টেরন মধ্য পরিপাকনালী। এবার খেয়াল করো, রুই মাছের ক্ষেত্রে সংবেদী অঙ্গ কোথায় থাকে? একটু আগেই পড়াইলাম, কিন্তু কানকুয়ায় না। কানকোতে থাকে না। কানকোর নিচে একটা পর্দা থাকে, যেটা ফুলকাকে ঢেকে রাখে। সেই পর্দার নাম আছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। মনে রাখবা, কানকোর নিচে যে পর্দা ফুলকাকে ঢেকে রাখে তাকে বলা হয় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। কানকোর নিচে যে পর্দা ফুলকাকে ঢেকে রাখে তাকে বলা হয় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। বায়ুথলি বা পটকায় থাকে না। তাহলে এটা তো আমরা পড়ে ফেললাম। এটা থেকে পার্শ্ব রেখায় থাকে। সংবেদী অঙ্গ কোথায় থাকে? পার্শ্ব রেখায় থাকে। যেটা রুই মাছ কি করে? পানির গুণাগুণ পরীক্ষা করে। হাইড্রার ক্ষেত্রে অরীয় প্রতিসম, হ্যাঁ, অরীয় প্রতিসম থাকে আছে 2। অরীয় প্রতিসম থাকে হাইড্রা, জেলিফিশ, সিয়ানিমন। হাইড্রা, জেলিফিশ আর সিয়ানিমন। কোয়ানোসাইট কোষ থাকে পরিফেরা পর্বে। কোয়ানোসাইট কোষ কাদের থাকে? পরিফেরা পর্বে। তাহলে এটাও হবে না, বাট সিলেন্ট্রন থাকে। তাহলে 1 আর 3। কোয়ানোসাইট থাকে আসলে পরিফেরা পর্বে। এবার দেখো, এইটা আসলে তোমার মধ্য পরিপাকনালী বা মেসেন্টেরন। এই যে মেসেন্টেরনের সংযোগ স্থলে এরকম সুতার ন্যায় অংশ আমি দেখাইছিলাম না, সেটা কি ছিল? রেচন অঙ্গ। রেচন অঙ্গটার নাম কি ছিল? ম্যালপিজিয়ান নালিকা। উদ্দীপকের রেচন অঙ্গটার নাম কি? ম্যালপিজিয়ান নালিকা। এই যে এটাকে একটু ওরা জুম করে দেখাইছে, মানে একটু বড় করে দেখাইছে। তাহলে রেচন অঙ্গের নাম কি? ম্যালপিজিয়ান নালিকা। এটা ঘাসফড়িংয়ের রেচন অঙ্গ। নেফ্রিডিয়া কাদের রেচন অঙ্গ? একটু কমেন্ট করে জানাতে পারো। নেফ্রিডিয়া কাদের রেচন অঙ্গ? আর ট্রাকিওল যন্ত্র, এটা তো শ্বসন অঙ্গ। একটু কমেন্ট করে জানাতে পারো যে নেফ্রিডিয়া কাদের রেচন অঙ্গ? হ্যাঁ, নেফ্রিডিয়া কাদের রেচন অঙ্গ। এবার উদ্দীপক উল্লেখিত অঙ্গটি পরিপাকনালীতে উন্মুক্ত। হ্যাঁ, এই যে দেখো, পরিপাকনালীতে উন্মুক্ত, ঠিক আছে। এবং এইখানে হিমোসিল থাকে। হ্যাঁ,
বা এর মধ্যে হিমোলিম্ফ থাকে, এটা হিমোলিম্ফের মধ্যে নিমজ্জিত থাকে, তো হিমোসিল থেকে বিপাকীয় বর্জ্য সংগ্রহ করে, ঠিক আছে। মাইক্রোভিলাই সম্মিলিতভাবে ব্রাশ বর্ডার গঠন করে, ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে 1 2 3। মাইক্রোভিলাইগুলো সম্মিলিতভাবে কি গঠন করে? ব্রাশ বর্ডার গঠন করে। মাইক্রোভিলাইগুলো সম্মিলিতভাবে কি গঠন করে? ব্রাশ বর্ডার গঠন করে। হাইড্রার কোন ধরনের চলনকে জোকা চলন বলা হয় বা শুয়োপোকার চলন বলা হয়? এটা বলা হয় লুপিংকে। কাকে বলা হয়? লুপিং। এটা হচ্ছে বিশেষ চলন। হাইড্রার বিশেষ চলন কোনটা বলো তো? লুপিং। বিশেষ চলন লুপিং। হাইড্রার বিশেষ চলন হচ্ছে লুপিং। এবার রুই মাছের পটকাতে কোন গ্যাস থাকে না? আমি বলছিলাম অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড থাকে, বাট হাইড্রোজেন রিলেটেড কিছুই থাকে না। হাইড্রোজেন রিলেটেড কোনো কিছুই থাকে না। হাইড্রোজেন রিলেটেড কোনো কিছুই থাকে না। ওকে, এবার দেখো ঘাসফড়িং এর দেহের কততম খণ্ডকের স্টার্নাম প্রলম্বিত হয়ে সাবজেনিটাল প্লেট গঠন করে? একটু কমেন্ট করে জানাতে পারো। সাবজেনিটাল প্লেট গঠন করে অষ্টম, নবম, দশম, 11। অষ্টম, নবম, দশম, 11। এটা হবে নবম খণ্ডক। কত নম্বর খণ্ডক? নবম খণ্ডক। আমরা জানি উদরের টোটাল খণ্ডক আছে 11 নম্বর, 11টা খণ্ডক। এর মধ্যে নবম খণ্ডকের স্টার্নাম। স্টার্নাম মানে কি? অঙ্কীয় দিকের যে খণ্ডক, অঙ্কীয় দিকের খণ্ডকের নাম কি? স্টার্নাম। এই স্টার্নাম প্রলম্বিত হয়ে কি গঠন করে? সাবজেনিটাল প্লেট গঠন করে। সাবজেনিটাল প্লেট, এটা হচ্ছে তোমার নবম খণ্ডক। তাহলে সাবজেনিটাল, সাবজেনিটাল, জেনি ন দিয়ে মনে রাখবা নবম, সাবজেনিটাল নবম, সাবজেনিটাল নবম, সাবজেনিটাল নবম। ওকে, এবার সম্মুখ কার্ডিনাল শিরা। এবার আসি রুই মাছের শিরাতন্ত্র। শিরাতন্ত্রের মধ্যে আছে তোমার এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা, এক জোড়া জুগুলার শিরা। এর মধ্যে সম্মুখ কার্ডিনাল শিরা দেহের উপরের দিক থেকে নিবে। উপরের দিক মানে চক্ষুগোলক থেকে নিবে, নাসা অঞ্চল থেকে নিবে, হায়োট অঞ্চল থেকে নিবে, মানে সবগুলোই হবে। এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা। সম্মুখ কার্ডিনাল শিরা দেহের উপর থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। কোন দেহে, কোন প্রাণীর দেহে টটিপোটেন্ট প্রকৃতির কোষ পাওয়া যায়? টটিপোটেন্ট প্রকৃতির কোষ পাওয়া যায়। এটা পাওয়া যায় হাইড্রাতে। হাইড্রাতে মানে ওই যে ইন্টারস্টিশিয়াল কোষ। কোন কোষ হাইড্রার জননাঙ্গ সৃষ্টি করে? মনে রাখবা, জননাঙ্গ সৃষ্টি করে ইন্টারস্টিশিয়াল কোষ। জননাঙ্গ সৃষ্টি করে কোন কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। জননাঙ্গ সৃষ্টি করে কোন কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। জননাঙ্গ সৃষ্টি করে কোন কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ সৃষ্টি করে। ওকে, পেরিট্রিম, খুবই সুন্দর একটা প্রশ্ন। পেরিট্রিম কোনটিতে অবস্থান করে? পেরিট্রিম কোনটিতে অবস্থান করে? একটু খেয়াল করো। আমরা একটু আগে দেখো কই গেল, এই যেটা দেখো, এই যে স্পাইরাকল ছিল না, এই যে স্পাইরাকল, এই যে স্পাইরাকল, এর বাইরের দিকে কাইটিন নির্মিত পেরিট্রিম নামক পর্দা থাকে। কি থাকে? এটার নাম কি? পেরিট্রিম। কাইটিন নির্মিত কি নামক পর্দা থাকে? পেরিট্রিম নামক পর্দা থাকে। এবং ভিতরের দিকে সূক্ষ্ম লোম থাকে। কি থাকে? এই যে রোম থাকে। এই রোমগুলা কিসের মতো কাজ করে? ছাকনির মতো কাজ করে। রোমগুলা কিসের মতো কাজ করে? ছাকনির মতো কাজ করে। রোমগুলো আসলে ছাকনির মতো কাজ করে। তাহলে এই যে স্পাইরাকল বা পেরিট্রিম এর কি দ্বারা আবৃত? পেরিট্রিম নামক পর্দা দ্বারা আবৃত। কোন পর্দা দ্বারা আবৃত? পেরিট্রিম নামক পর্দা দ্বারা আবৃত। তাহলে এটার উত্তর হবে স্পাইরাকল। রুই মাছের অযুগ্ম পাখনা এর পড়াইছিলাম। জোড় পাখনা ছিল দুইটা, বক্ষশ্রোণী। আর অযুগ্ম পাখনা ছিল 3 ধরনের: পায়ু পাখনা, পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা। পায়ু, পৃষ্ঠ, পুচ্ছ। পায়ু, পৃষ্ঠ, পুচ্ছ। এবার অ্যাফারেন্ট ধমনী। অ্যাফারেন্ট ধমনী দেখো, এটা ধরো রুই মাছের হৃৎপিণ্ড। হ্যাঁ, এইটা আছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে যাচ্ছে, এই যে সাইনাস ভেনুসাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাইনাস ভেনুসাস দিয়ে হৃৎপিণ্ডে যাচ্ছে। এটা হচ্ছে হার্ট। এবার হার্ট থেকে ফুলকাতে যাবে না কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত? কোথায় যাবে? ফুলকাতে যাবে। এই ফুলকাতে যে নিয়ে যাচ্ছে এটার নাম আছে অ্যাফারেন্ট ধমনী। এটার নাম কি? অ্যাফারেন্ট ধমনী। তাহলে হৃৎপিণ্ড থেকে ফুলকাতে নিয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, নিয়ে যাবে কি? অ্যাফারেন্ট ধমনী। আর ফুলকা থেকে বের হবে, ফুলকা থেকে বের হবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে, এটার নাম আছে ইফারেন্ট ধমনী। কি ধমনী? ইফারেন্ট ধমনী। তাহলে অ্যাফারেন্ট ধমনী কি করে? হৃৎপিণ্ড থেকে ফুলকায় রক্ত নিয়ে যায়, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, ঠিক আছে। অক্সিজেন যুক্ত তো ইফারেন্ট হবে। তাহলে 1 আর 2, উত্তর কত হবে? 1 আর 2, 1 আর 2, 70-এর 1। বুঝা গেছে? মানে আমাদের হার্ট থেকে ফুলকায় রক্ত নিয়ে যায় ভেন্ট্রাল অ্যাওর্টা। এই ভেন্ট্রাল অ্যাওর্টার আবার 4 জোড়া, ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে 4 জোড়া শাখা তৈরি হয়। এটার নাম আছে অ্যাফারেন্ট ধমনী। অ্যাফারেন্ট ধমনী। তাহলে 4 জোড়া অ্যাফারেন্ট ধমনী হৃৎপিণ্ড থেকে ফুলকায় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে, এবং ফুলকাতে আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে বের হয়
4 জোড়া এফারেন্ট ধমনী, 4 জোড়া এফারেন্ট ধমনী। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ কোনটি? দেখো নিডোসাইট আর জনন কোষ, এরা থাকে এপিডার্মিসে, খুব ভালো করে মনে রাখবা। এপিডার্মিসে থাকে নিজ 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 জনন কোষ আর নিডোসাইট, নিজ নিজ নিডোসাইট, এটা কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে থাকে না, কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে পুষ্টি কোষ থাকে। গ্যাস্ট্রোডার্মিসে কোনটা থাকে? পুষ্টি কোষ থাকে, পুষ্টি কোষ থাকে। আচ্ছা, এবার হাইড্রা দেহের ভার কোর্সিকার উপর দেয়, আমরা তো জানি এটা হাইড্রা। হাইড্রা এই যে এগুলো কি? হাইড্রার কোর্সিকা। এই কোর্সিকা উপস্থাপন করে, কোর্সিকাকে পায়ের মতো, আমরা যে পা ব্যবহার করি, পার মাধ্যমে কি আমরা হাঁটি না? তাহলে পায়ের মতো ব্যবহার করে চলনকে কি বলে? হাঁটা বলা হয়। হাঁটা, হাঁটা। তাহলে পা থাকলে হবে হাঁটা, পা থাকলে কি হবে? হাঁটা। ওকে, এবার দেখো এটা এ নাম্বারটার নাম সাইনাস ভেনুসাস, বি নাম্বারটার নাম অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, তারপরে সি নাম্বারটার নাম কি? বালবাস আর্টারিওসাস। তাহলে সাইনাস ভেনুসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টারিওসাস, বালবাস আর্টারিওসাস, বালবাস আর্টারিওসাস। এখন তাহলে এ আর বি, সাইনাস ভেনুসাস, অ্যাট্রিয়াম মাত্রই দেখলাম। উদ্দীপকের চিত্রের বৈশিষ্ট্য কি? মানে হৃৎপিণ্ডের শুধু অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে না, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। ভেনাসাট বলা হয় না, ভেইন দিয়ে কার্বন ডাইঅক্সাইড বহন করে না, রক্ত প্রবাহ একমুখী, ঠিক আছে, শুধু কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তাহলে উত্তর কত হবে? 2 আর 3। উত্তর কত হবে? 2 আর 3। ওকে, এবার রুই মাছের মানে কোনটি ঘাসফড়িংয়ের স্ত্রী জননতন্ত্রের অংশ? স্ত্রী জননতন্ত্রের অংশ দেখো, ভাস ডিফারেন্স বলো, সেমিনাল ভেসিকল বলো, ক্ষেপণনালী বলো, এগুলো সব পুরুষ প্রজননতন্ত্রের অংশ। বাট স্পারমাথিকা, স্পারমাথিকা এটা কিন্তু স্ত্রী। স্পার্ম দেখে মনে হতে পারে পুরুষ প্রজননতন্ত্রের অংশ, না, কিন্তু স্পারমাথিকা এইটা কিসের অংশ? স্ত্রী জননতন্ত্রের অংশ। এখানে শুক্রাণু কিছু সময়ের জন্য জমা থাকে, এই জন্য এটার নাম আছে স্পারমাথিকা। স্পারমাথিকা এটা হচ্ছে স্ত্রী জননতন্ত্রের অংশ, স্ত্রী জননতন্ত্রের অংশ। রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? রুই মাছের হৃৎপিণ্ডে দুইটা অলিন্দ একটা নিলয় থাকে না, একটা অলিন্দ একটা নিলয় থাকে। সাইনাস ভেনুসাস অনুপস্থিত না, সাইনাস ভেনুসাস নামক একটা উপপ্রকোষ্ঠ থাকে। সাইনাস ভেনুসাস নামক কি থাকে? একটা উপপ্রকোষ্ঠ থাকে। কোনাস আর্টেরিওসাস থাকে না, বালবাস আর্টেরিওসাস থাকে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। ওকে, এবার নিচের কোনটা দ্বিস্তরী? একটু আগেই পড়েছিলাম, দ্বিস্তরী মানে নিডারিয়া, আর নিডারিয়া মানে ওই যে হাইজেসি, হাইড্রা জেলিফিশ সিয়ানিমন, হাইড্রা জেলিফিশ সিয়ানিমন। হিপনোটক্সিন কোন কোষে থাকে? হিপনোটক্সিন থাকে আমরা জানি নেমাটোসিস্টে থাকে, স্টেনোটিল বা পেনিট্রান্ট, এবং নেমাটোসিস ধারণ করে যে কোষ সেটার নাম কি? নিডোসাইট, 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 নিডোসাইট। ওকে, নিডোসাইট। এবার দেখো নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? এপিডার্মিস ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয় না, এপিডার্মিস তৈরি হয় ভ্রূণীয় এক্টোডার্ম থেকে। এপিডার্মিস কোথা থেকে তৈরি হয়? ভ্রূণীয় এক্টোডার্ম থেকে। গ্যাস্ট্রোডার্মিস তৈরি হয়, গ্যাস্ট্রোডার্মিস তৈরি হয় এক্টোডার্ম না, ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে তৈরি হয়, ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে তৈরি হয়। সিলেন্ট্রন গ্যাস্ট্রোডার্মিস দ্বারা আবৃত। হ্যাঁ, দেখো আমরা যদি হাইড্রাকে আঁকি, এই যে কোর্সিকা, বাইরে কি থাকে? এপিডার্মিস, তারপরে তোমার থেকে মেসোগিলিয়া, তারপরে গ্যাস্ট্রোডার্মিস, আবার এই সাইডেও গ্যাস্ট্রোডার্মিস, মাঝখানে মেসোগ্লিয়া। তাহলে এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা, এটার নাম সিলেন্ট্রন। তাহলে সিলেন্ট্রন কি দ্বারা আবৃত? গ্যাস্ট্রোডার্মিস দ্বারা আবৃত, এটা ঠিক আছে। আর সিলেন্ট্রন এটা হচ্ছে ফাঁকা জায়গা, ঠিক আছে, বা এটাকে বলে পরিপাক সংবহন গহ্বর, এখানে সিলোমিক তরল কেন থাকবে? ঘাসফড়িংয়ের দেহ কয়টা অঞ্চলে ভাগ করা যায়? 3টা, মস্তক, বক্ষ, উদর। মস্তক, বক্ষ, উদর, 3টা অঞ্চলে ভাগ করা হয়। ঘাসফড়িংয়ের কয়টা অঞ্চলে ভাগ করে? 3টা, মস্তক, বক্ষ, উদর, মস্তক, বক্ষ, উদর। ওকে, এবার দেখো আমরা আর 10 মিনিটের মতো ক্লাস নিব, ঠিক আছে, 10 মিনিটের মতো ক্লাস নিব, সবাই একটু লাইভে থাকো। বাকি যা থাকবে এটা আমরা নেক্সট ক্লাস হবে মনে হয় পরশু দিন, শুক্রবার রাত 10টায়। তোমার জুওলজি 5 মনে হয়, শ্বসন ও শ্বাসক্রিয়া। এই শ্বসন ও শ্বাসক্রিয়ার সাথে বাকিটুকু আমি পড়াই দিব, অল্প কয়েকটা এমসিকিউ বাকি থাকবে মনে হয় 50-60টা। আর শ্বসন ও শ্বাসক্রিয়ায় খুব বেশি এমসিকিউ নাই, ওটার সাথে আমি পড়াই দিবনি। হ্যাঁ, আর তোমাদের পরীক্ষা মনে হয় যতদূর 29 তারিখ মনে হয় পরীক্ষা, মানে আরও 5-6 দিন পরে। আমাদের শনিবারে একটা ক্লাস, শুক্রবারে একটা ক্লাস, শনিবারে একটা ক্লাস, শনিবারে ক্লাস, শনিবারের পরে মানে 2 দিন পরে এক্সাম। গ্রুপে মানে পেজে দেওয়া আছে, রুটিন দেওয়া আছে, একটু দেখে নিও সবাই। হ্যাঁ, দেখো পুঞ্জাক্ষীর গঠন ও কাজের এককে বলা হয় ওমারিডিয়াম। পুঞ্জাক্ষীর গঠন ও কাজের এককে কি বলা হয়? ওমারিডিয়াম। পুঞ্জাক্ষীর গঠন ও কাজের এককে কি বলা হয়? ওমারিডিয়াম বলা হয়। এবার রুই মাছে প্রাপ্ত আইসের নাম কি? আইসের নাম আছে সাইক্লয়েড আইস। রুই মাছে প্রাপ্ত আইসের নাম কি? সাইক্লয়েড আইস। এবার চিত্র পি, চিত্র পি দেখো এইখানে
এই যে বার বাসে বার, এই যে কাটা আছে, হ্যাঁ বার থাকে, বারবিউল থাকে, তারপরে এর প্রান্ত দেখো মুক্ত, মুক্ত, তাহলে এটা হবে স্টিনোটিল বা পেনিট্রান্ট। আর এর মধ্যে হিপনোটক্সিন আছে। দেখো এখানে কোনো কাটা টাটাও নাই, যদি কাটা থাকতো তাহলে স্টেপটোলিন গ্লুটিনান্ট হতো, যদি এখানে কাটা টাটা থাকতো, তাও তো নাই, মানে এই যে সূত্রকের সাথে যদি এরকম কাটা কাটা থাকতো, তাহলে এটার এই যে বারবিউল দেখে আমরা বুঝতে পারতেছি এটা স্টিনোটিল বা পেনিট্রান্ট, স্টিনোটিল বা পেনিট্রান্ট। ওকে। আর যদি এই সূত্র পেঁচানো থাকতো, এই যে এরকম যদি পেঁচানো থাকতো, তাহলে অবশ্যই এটা ভলভেন্ট হতো। এবার পি এর কাজ কি? পি এর কাজ শিকারকে আঁকড়ে ধরা না, শিকারকে আঁকড়ে ধরা না, হিপনোটক্সিন ধারণ করে, হ্যাঁ ঠিক আছে, শিকারের দেহে সূত্রক বিদ্ধ করে, হ্যাঁ এটাও ঠিক আছে, তাহলে উত্তর হবে শিকারকে আঁকড়ে ধরে আছে ভলভেন্ট, তাহলে এটার উত্তর হবে 2 আর 3, মানে 84 সি, 84 কত উত্তর হবে? সি উত্তর হবে। হ্যাঁ, ঘাসফড়িংয়ের রূপান্তর, ঘাসফড়িংয়ের রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। ঘাসফড়িংয়ের রূপান্তর দেখো বোর্ডে কিন্তু তোমার রিপিট হয়, তাহলে তুমি বোর্ড প্রশ্ন অবশ্যই সলভ করবা। ঘাসফড়িংয়ের রূপান্তর কি ধরনের রূপান্তর? ঘাসফড়িং আর তেলাপোকা, ঘাসফড়িং আর তেলাপোকা রূপান্তর আছে অসম্পূর্ণ রূপান্তর। ঘাসফড়িং আর তেলাপোকা রূপান্তর কি ধরনের রূপান্তর? অসম্পূর্ণ রূপান্তর। আর অসম্পূর্ণ রূপান্তরে আসলে ডিম থেকে হয় নিম, ডিম নিম তারপরে হচ্ছে পূর্ণাঙ্গ, ডিম নিম তারপরে কি হয় বলতো? পূর্ণাঙ্গ। তাহলে ঘাসফড়িংয়ের রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। ঘাসফড়িংয়ের রূপান্তর কি ধরনের রূপান্তর? অসম্পূর্ণ রূপান্তর। এখানে ডিম নিম তারপরে হয় পূর্ণাঙ্গ, ডিম নিম তারপরে কি হয় বলতো? পূর্ণাঙ্গ হয়, পূর্ণাঙ্গ হয়। এটা আসলে এটা কি এ চিহ্নিত অংশটার নাম কি? এটা আসলে ঘাসফড়িংয়ের এই যে পরিপাকনালী, এই এ চিহ্নিত অংশটার নাম কি? এটা আজকে এই ছবিতে আমি দেখাইছিলাম, এই যে এটা অগ্র পরিপাকনালী, তারপরে মধ্য পরিপাকনালী, এবং এই যে এখানে তোমার কি থাকে? হেপাটিক সিকা বা ব্যাস্টিক সিকা 3 জোড়া থাকে, এই পাশে 3 জোড়া, অপর পাশে 3 জোড়া, মোট 6 জোড়া, 6 জোড়া। আর এই যে সুতাগুলোর নাম আসলে ম্যালপিজিয়ান নালিকা, এই যে এখানে যে সুতা টুটা আছে, তাহলে এই এ চিহ্নিত অংশের নাম গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা, এটা থাকে অগ্র পরিপাকনালী আর মধ্য পরিপাকনালীর সংযোগ স্থলে। গ্যাস্ট্রিক সিকা বা এটা থাকে 6 জোড়া বা 12টা। এটাও একবার মেডিকেলে আসছিল যে তোমার গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকার সংখ্যা কয়টা, গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকার সংখ্যা কয়টা। এবার দেখো বি অঙ্গটা, বি অঙ্গ, বি 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 কোনটা বলো তো? বি, বি আসলে মেসেন্টেরন। বিটা কি? মেসেন্টেরন, মেসেন্টেরন। এটা পেরিট্রপিক পর্দা দ্বারা আবৃত, হ্যাঁ পেরিট্রপিক পর্দা দ্বারা আবৃত, ঠিক আছে। প্রোভেন্টিকুলাস, প্রোভেন্টিকুলাস নামে পরিচিত হচ্ছে গিজার্ড, প্রোভেন্টিকুলাস নামে পরিচিত কোনটা? গিজার্ড, যেটা আসলে অগ্র পরিপাকনালীর অংশ। বুনিও এন্ডোডাম, হ্যাঁ মেসেন্টেরন বুনিও এন্ডোডাম পড়াইছিলাম, তাহলে উত্তর হবে 1 আর 3, 1 আর 3, মানে 87 এর বি উত্তর হবে, 87 এর উত্তর কত হবে? বি। ওকে। ঘাসফড়িং এর কপালের চওড়া অংশকে বলা হয় ফ্রন্স, কপালের চওড়া অংশকে কি বলা হয়? ফ্রন্স। হ্যাঁ, ত্রিকোণাকার অংশটার নাম ছিল ভার্টেক্স, হ্যাঁ, আর চওড়া ফ্রন্স, আয়তাকার ক্লাইপিয়াস। মনে আছে আমি প্রথমে ছবি আঁকাইছিলাম, ত্রিকোণাকার ভার্টেক্স, চওড়া ফ্রন্স, আয়তাকার ক্লাইপিয়াস, দুপাশে জেনা, দুপাশে জেনা, দুপাশে জেনা। এবার আসি অভিপোজিটর, অভিপোজিটর কততম খণ্ডকে থাকে? অভিপোজিটর কততম খণ্ডকে থাকে? অভিপোজিটর কততম খণ্ডকে থাকে? সপ্তম, অষ্টম, নবম, দশম। এটার উত্তর হবে নবম খণ্ডকে থাকে। অভিপোজিটর কততম খণ্ডকে থাকে? নবম খণ্ডকে থাকে। অভিপোজিটর কততম খণ্ডকে থাকে? নবম। আর এর আগেও আরো একটা পড়াইছিলাম, হ্যাঁ সাবজেনিটাল প্লেট, সাবজেনিটাল প্লেট ওটাও ছিল নবম খণ্ডক। অভিপোজিটর নবম খণ্ডক, সাবজেনিটাল প্লেট নবম খণ্ডক, সাবজেনিটাল প্লেট নবম খণ্ডক। রুই মাছের সিউডোপ্রাঙ্গের সাথে যুক্ত থাকে, এটা হবে অপথ্যালমিক ধমনী। রুই মাছের সিউডোব্রাঙ্কের সাথে যুক্ত থাকে কোন ধমনী? অপথ্যালমিক ধমনী, অপথ্যালমিক ধমনী। রুই মাছের সিউডোব্রাঙ্কের সাথে যুক্ত থাকে কোন ধমনী? অপথ্যালমিক ধমনী। এটা আসলে তোমার গ্যাস্ট্রোডার্মিসের কোষ। দেখো এই যে ফ্লাজেলা যুক্ত কোষ, তারপরে তোমার এইগুলো আছে তোমার, একটা হচ্ছে তোমার এই যে এটা তো ফ্লাজিলীয় কোষ, এগুলো আছে ক্ষণপদ সৃষ্টিকারী কোষ, আর এগুলা একটা আছে মিউকাস ক্ষরণকারী কোষ আর একটা এনজাইম ক্ষরণকারী কোষ, ঠিক আছে। আর এগুলো আছে ইন্টারস্টিশিয়াল কোষ, যে চিহ্নিত যে কোষগুলো ইন্টারস্টিশিয়াল, তার মানে এখানে আরো একটা লেয়ার বাকি আছে কোথাও, হ্যাঁ, যেখানে তোমার সংবেদী কোষ থাকবে, বাট এখানে কোনো সংবেদী কোষ নাই। এই যে এগুলো কিন্তু স্নায়ু কোষ বা নার্ভ সেল, তাহলে এখানে কোনো সংবেদী কোষ কিন্তু নাই। গ্রন্থি কোষ তো আছে, এই যে মিউকাস ক্ষরণকারী কোষ, এনজাইম ক্ষরণকারী কোষ, এগুলাই গ্রন্থি কোষ। আর পুষ্টি কোষ মানে তোমার এই যে ফ্লাজেলীয় কোষ, ক্ষণপদ সৃষ্টিকারী কোষ। আর নার্ভ সেল আছে, যে এগুলো আছে নার্ভ সেল, ঠিক আছে। তাহলে এক চিহ্নিত কোষটা কি বলতো? এটা আসলে ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে এটা বৃহৎ নিউক্লিয়াস যুক্ত, দেখো বড় বড় নিউক্লিয়াস আছে এখানে, অন্য কোষে রূপান্তরিত, ঠিক আছে। পরিপাকে কি সাহায্য করে? না, পরিপাকে সাহায্য করে ফ্লাজেলা যুক্ত কোষ আর ক্ষণপদ সৃষ্টিকারী কোষ, ক্ষণপদ যুক্ত কোষ। তাহলে 1 আর 2 ধরো, 1 আর 2, 1 আর 2। এবার আসে 93, ঘাসফড়িং এর পায়ের অংশ কোনটা?
কক্সা ট্রোকান্টার, কক্সা ট্রোকান্টার, ফিমার, টিবিয়া, টার্সাস। টার্সাল কিন্তু না, টার্সাল আছে মানবদেহের পায়ে থাকে, ঠিক আছে, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস পায়ের ওখানে থাকে। তাহলে 1 আর 2 উত্তর হবে। কত উত্তর হবে? 1 আর 2। কোন গুলা ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশ? ঘাসফড়িং এর মুখপাঙ্গ আমি এটাও পড়েছিলাম, ল্যাব্রাম, ল্যাবিয়াম, হাইপোফারিংস, ম্যাক্সিলা, ম্যান্ডিবল। তাহলে এটার উত্তর হবে 1 2 3। এটার উত্তর কত হবে? 1 2 3। হ্যাঁ, তাহলে মোটামুটি তোমাদের আজকে এই পর্যন্তই থাকবে। আমরা 94 পর্যন্ত সলভ করলাম, আর হয়তো 50-60টার মতো বাকি আছে। এটা আমরা নেক্সট ক্লাসে মানে সশনের সাথে আমরা পড়াই দিব, সশনের সাথে পড়াই দিব। ক্লাস কেমন লাগলো একটু কমেন্টে জানিও। ওকে, ক্লাস কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আশা করি কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না। আমাদের সাথে যারা শেষ পর্যন্ত ছিল হচ্ছে আহাদ ছিল, মীর লিহাদ আহমদ ছিল। ওকে, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে শুক্রবার রাত 10টায় তোমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া এর সাথে আমি এই বাকি অংশটুকু পড়াই দিব। হ্যাঁ, বাকি অংশটুকু পড়াই দিব। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হাসান মাহমুদ আহাদ। ঠিক আছে, ওকে ওকে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ক্লাসে ছিলা। শুভরাত্রি। হ্যাঁ, সবার জন্যই অনেক শুভকামনা থাকবে, ভালোবাসা থাকবে। ইন্টারের জন্য খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকো। ওকে, আসসালামু আলাইকুম।